আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও স্বাগতম জিকের আরেকটি ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলী 2। গত ক্লাসে আমরা হচ্ছে বিশ্বের হালকা একটু পরিচিতি, তারপর হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এবং হচ্ছে আমাদের কিছু ইম্পর্টেন্ট সাম্প্রতিক পড়ছিলাম। আজকে আমরা পড়ব হচ্ছে প্রাচীনকালের ইতিহাস আর কি, মানে বিভিন্ন সভ্যতা, তারপরে হচ্ছে বিভিন্ন বিখ্যাত ব্যক্তি, এগুলো আর কি। তো তোমাদেরকে বরাবরই বলে যে আন্তর্জাতিক নিয়ে খুব বেশি টেনশন করার কোনো কারণ নেই, কারণ এবারই তো মানে বিগত কয়েক বছরের মধ্যে এবারই হচ্ছে হঠাৎ করে প্রথমবারের মতো আন্তর্জাতিক বিষয়ে তোমাদেরকে ঘোষণা দিছে পড়ানোর জন্য, মানে পরীক্ষাতে আসবে। বাট তোমরা যদি আগের বছরগুলোর প্রশ্ন খেয়াল করো, ওখানে দেখবা হচ্ছে খুবই সিলেক্টিভ কিছু টপিক থেকে প্রশ্ন আসছে। সো তোমরা ওই সিলেক্টিভ টপিকগুলোই পড়ে যাও। টপিক রিপিট হবে, প্রশ্ন হয়তো রিপিট নাও হতে পারে, বাট টপিক কিন্তু রিপিট হবে। এবং আন্তর্জাতিক ভার্সিটিতে যে পরীক্ষাগুলো হয়, ভার্সিটির আন্তর্জাতিক আর মেডিকেলের আন্তর্জাতিক কিন্তু এক না। ওখানে কিন্তু তোমার 50% মার্কসই কিন্তু তোমার হচ্ছে মানে জিকে ক্যারি করে, বাট আমাদের মেডিকেলের ক্ষেত্রে শুধুমাত্র 10 মার্কস। এবং 10 মার্কসের মধ্যেও আন্তর্জাতিক থেকে কয়টা প্রশ্ন আসবে বলো তো? আন্তর্জাতিক থেকে যদি প্রশ্ন আসে, বাংলাদেশ টপিক কিন্তু বাদ যায়নি, মানে কোনো টপিক কিন্তু তোমার স্কিপ করা যাচ্ছে না। হ্যাঁ, বাদ কিন্তু দেয়নি, আন্তর্জাতিক আবার অ্যাড করছে। তার সাথে তুমি জানো এই বছরে কিন্তু সাম্প্রতিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 99%। কারণ যে একটা আন্দোলন আমরা করছি, তো এই আন্দোলন থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। ঠিক আছে? তো দেখো, তুমি যদি মানে নিজেই চিন্তা করো যে আসলে কয়টা প্রশ্ন দিতে পারে আন্তর্জাতিক থেকে, তুমি একদম শিওর হয়ে যাবা যে 2 থেকে 3টার বেশি প্রশ্ন দেওয়া এখানে সম্ভবই না। ঠিক আছে? 2 থেকে 3টার বেশি প্রশ্ন আন্তর্জাতিক থেকে করা মানে এর থেকে বেশি প্রশ্ন করা সম্ভবই না। সো আন্তর্জাতিকের মাত্র 3 থেকে 4 মার্কসের জন্য তুমি এখন কি পড়বা? সব পড়তে বসবা? বিসিএস এর একদম প্রশ্ন ব্যাংক নিয়ে বসবা, তারপর বিসিএস এর আন্তর্জাতিক নিয়ে বসবা? এত সময় কিন্তু নাই। হ্যাঁ, তুমি যা পড়ছো ওগুলাই তুমি পড়তে থাকো। আর আন্তর্জাতিক থেকে যেই টপিকগুলো না জানলেই না, মানে যেই জিনিস থেকে বারবার প্রশ্ন আসে, খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমি তোমাদেরকে ক্লাসের মাধ্যমে নিয়ে আসছি। তো প্রথম ক্লাসে আমি অর্ধেকটা পড়াই দিছি, এখন বাকিটা পড়াবো এবং কিছু জিনিস তোমাদেরকে পড়তে বলবো। ঠিক আছে? এখন পড়তে বললেও তো তোমাদের হাতে সময় নেই, তাই না? এখন তোমরা কি করবা, যে তোমরা যদি কিছু না পড়ে থাকো তাহলে শুধুমাত্র এই টপিকগুলো দেখে যাও আমি যে ক্লাসগুলো নিচ্ছি। আর যদি মানে সময় পাও এবং হচ্ছে মন চায় যে আরও পড়তে, আরও জানতে, আশা করি কারোই চাচ্ছে না আর কি, কারণ মেডিকেল পরীক্ষার কিন্তু আর 1 মাসও নাই, মানে হিসাবে 20 দিনও নাই আর কি, এরকম একটা অবস্থা। তো এই মোমেন্টে এসে নতুন করে কোনো কিছু পড়ার আসলে ধৈর্যও হবে না এবং কোনো কিছু পড়লে মাথায় থাকবেও না। তো তোমরা এই আন্তর্জাতিক বিষয়গুলি যেহেতু তোমাদের কাছে নতুন, সবার কাছেই কিন্তু নতুন, কেউই জানতো না যে হঠাৎ করে আন্তর্জাতিক অ্যাড হবে। সো তোমরা যে ভয় পাচ্ছ যে পারবো না, অনেকে পারবে, তা কিন্তু না, সবারই একই অবস্থা। বাট এই মোমেন্টে এসে যেইটুকু না জানলে না, ওইটুকু আমি তোমাকে পড়াই দিব। আসো আমরা হচ্ছে ক্লাসের টপিকে চলে যাই। তো গত ক্লাসে হচ্ছে আমরা বিশ্ব পরিচিতি সম্পর্কে পড়ছিলাম, আজকে আমরা শুরু করবো হচ্ছে বিভিন্ন সভ্যতা দিয়ে। সভ্যতা মানে প্রাচীনকালের ইতিহাস আর কি। তোমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ তো? আচ্ছা, প্রাচীনকালের ইতিহাস পড়ানোর সময় আমাদের সবার আগে যেই সভ্যতাটার নাম আসবে সেটা হচ্ছে তোমার মেসোপটেমীয় সভ্যতা বা মেসোপটেমীয়, যেটাই বলো না কেন। তো মেসোপটেমীয় সভ্যতা এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সভ্যতা, মানে পৃথিবীর প্রাচীনতম। তাহলে তুমি এখান থেকে কিন্তু সভ্যতা থেকে প্রশ্ন আসলেই সবার আগে কিন্তু তোমার হচ্ছে প্রাচীন, সে কে সর্বপ্রথম, কে লাস্ট, এগুলো কিন্তু প্রশ্ন আসে। তো বিশ্বের সভ্যতার মধ্যে সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটা? সেটা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এটা কত পুরনো? প্রায় 5000 বছর পুরনো। তাহলে চিন্তা করো, এখন খ্রিস্টাব্দ চলতেছে 2000, তার মানে 3000 খ্রিস্টপূর্বাব্দ থেকে কিন্তু এই মেসোপটেমীয় সভ্যতা কিন্তু চালু ছিল, 3000 খ্রিস্টপূর্ব, তাই কিনা? তাহলে তোমাকে যদি এরকম প্রশ্ন আসে যে কত, মানে তোমার কমন পড়ে নাই, ঠিক আছে, তুমি দেখতেছো যে কত হাজার বছর পুরনো, এটা দেয় নাই, কত বছর মানে কত সাল থেকে চলতেছে এরকম, বা কত সালে ছিল, তখন কি উত্তর হবে? তখন কিন্তু খ্রিস্টপূর্ব 3000, তাই কিনা? আচ্ছা, এটার বর্তমান অবস্থান কোথায়? বর্তমান অবস্থা পরে মেইনলি হচ্ছে ইরাকে, ইরাক, সিরিয়া, তুরস্ক, ইরান, কুয়েতের কিছু কিছু অংশবিশেষ। এখন এই মেসোপটেমীয় সভ্যতা মানে আমরা সকল সভ্যতা বা যে কোনো কিছু দেখি না কেন, প্রাচীনকাল থেকে যাই আমরা পড়ে আসি, দেখি সব কিছুই কিন্তু ট্রান্সপোর্ট কেন্দ্রিক ছিল, তাই না? আগে ট্রান্সপোর্টের প্রধান একটা অংশ ছিল হচ্ছে তোমার মানে নদীপথ বা হচ্ছে সাগর, তাই কিনা? মানে এই জিনিসগুলোতে ট্রান্সপোর্ট সবচেয়ে সুবিধাজনক ছিল, তাই কিনা? কারণ চাকার আবিষ্কার হয় পরে, চাকা দিয়ে আবার ঠেলে নিয়ে যাওয়া লাগতো, জনবল লাগতো, বাট নদীপথে নৌকা ইজি।
ঠিক আছে, জাস্ট অল্প বল প্রয়োগে বেশি দূর আগানো যায়। তো নদীপথটাকে সবাই প্রেফার করতো এবং নদীর আশেপাশে দিয়েই আসলে বিভিন্ন বাণিজ্য কেন্দ্র, বিভিন্ন সভ্যতা সব গড়ে উঠছিল। এবং এই যে মেসোপটেমিয়া সভ্যতা, এটাও দুইটা নদীর তীরে মানে গড়ে ওঠে। এটা আসলে নদীর তীরে না, দুইটা নদীর মাঝখানে। এখন দেখো এখানে, ধরো এটা একটা নদী, এটা একটা নদী, এই দুইটা নদীর মাঝে যে অংশটা আছে, এই অংশটাতে গড়ে উঠছিল তোমার হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। এই নদী দুইটার নাম কি? এই নদীটার নাম হচ্ছে তোমার ইউফ্রেটিস, আর এই নদীটার নাম হচ্ছে টাইগ্রিস। ওকে, তাহলে টাইগ্রিস আর ইউফ্রেটিস এই দুইটা নদীর মধ্যবর্তী অবস্থা, মাঝের জায়গা থেকে কিন্তু গড়ে উঠেছিল তোমার এই মেসোপটেমিয়া সভ্যতা। এখন আমরা কিন্তু তোমাদের ওই বাংলাদেশ বিষয়াবলী ক্লাসের মধ্যে পড়াইছিলাম যে দুইটা নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে। এটা আশা করি তোমরা জানো, দুইটা নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব। ঠিক আছে, তাহলে এটা তো দোয়াব অঞ্চল ছিল, দুইটা নদীর মধ্যবর্তী অঞ্চল। ওকে, তাহলে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী স্থানে কিন্তু এই মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল এবং এই সভ্যতার পরবর্তীতে অনেকগুলো ভাগ আছে। এই ভাগগুলো আমরা এখন পড়ব। তার আগে একটা জিনিস তথ্য তোমাদের দিয়ে নিই, এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর বর্তমান কিন্তু নাম আছে, নাম মানে চেঞ্জ হয়েছে আর কি। নামটা আগে নাম ছিল এটা, বর্তমানে ইউফ্রেটিস নদীর নাম ফোরাত, আর টাইগ্রিস নদীর নাম হচ্ছে দজলা। ওকে, তাহলে টাইগ্রিস ইউফ্রেটিস না থেকে তোমাকে দজলা, ফোরাত এটাও থাকতে পারে। ফোরাত সম্পর্কে তোমরা অবশ্যই অনেকে অবগত আছো, যে ফুরাত নদী, যে নদীর কথা সম্পর্কে হচ্ছে আমাদের ইসলামের ইতিহাস আছে, যে ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে একসময়, তাই না? এই ফুরাত নদী কিন্তু ইউফ্রেটিস। ওকে, এবার আসা হচ্ছে আমরা এই মেসোপটেমিয়া সভ্যতার চারটা প্রধান ভাগ পড়ব। অনেকগুলো ভাগ ছিল, চারটা প্রধান ভাগ আমি এখানে লিখে দিচ্ছি। এখানে কিন্তু সব ভাগই মোটামুটি দেওয়া আছে, বাট আমি তোমাদেরকে চারটা প্রধান ভাগ পড়াবো। এখানে লেখা আছে, তোমরা পড়লে পড়ে নিতে পারো, আর মেইন চারটা তোমাকে পড়তেই হবে। এই চারটা কী কী দেখো, আমি লিখে দিই। এক হচ্ছে সুমেরীয়, দুই হচ্ছে তোমার ব্যাবিলনীয়, তিন হচ্ছে তোমার অ্যাসিরীয় বা আসিরীয় যেটাই বলো, আর 4 নম্বর হচ্ছে ক্যালোডীয়। ওকে, তাহলে আমরা এই মানে বিশ্ব সভ্যতার মধ্যে মেসোপটেমিয়া সভ্যতার চারটা ভাগ পড়ব। ঠিক আছে, চারটা ভাগ কি? সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয় আর হচ্ছে ক্যালোডীয়। এবার দেখো, প্রথমে আসো সুমেরীয় যুগ। সুমেরীয় যুগটা হচ্ছে প্রাচীন নগর সভ্যতার সূচনা করে। ঠিক আছে, তোমরা একটু খেয়াল করবা মানে শব্দগুলো, সূচনা। কারণ কি, দেখো বিভিন্ন নগর রাষ্ট্র, উরুক, লাগাস এগুলোর নামে নগর ছিল, এগুলো কিন্তু এই সুমেরীয় সভ্যতায় গড়ে ওঠে। সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য সুমেরীয় থেকে দুইটা জিনিস মনে রাখতেই হবে। কি কি? যে বিশ্বের সর্বপ্রথম লিখিত যে লিপি আছে সেটা হচ্ছে কিউনিফর্ম লিপি। এই কিউনিফর্ম লিপির উদ্ভাবক কিন্তু এই সুমেরীয় জাতি আর কি, সুমেরীয় যুগের যে মানুষরা, তারা কিন্তু এই কিউনিফর্ম লিপির উদ্ভাবন করেছিলেন। এবং আরেকটা হচ্ছে চাকার আবিষ্কার। চাকার আবিষ্কার হয় এই সুমেরীয় যুগে। ওকে, এতটুকু ক্লিয়ার? তাহলে মেসোপটেমিয়া সভ্যতার চারটা ভাগ, সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসিরীয়, ক্যালোডীয়। এই সুমেরীয়তে কী কী হয়? দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা, একটা হচ্ছে কিউনিফর্মের আবিষ্কার আর একটা হচ্ছে চাকার আবিষ্কার। ওকে, নেক্সট এই দেখো, এখানে আক্কাদীয় লেখা আছে, মানে ওই তোমার সুমেরীয়রই হচ্ছে দুইটা ভাগ ছিল, একটা হচ্ছে সুমের, একটা হচ্ছে আক্কাদ। এই দুইটা অঞ্চল ছিল, এই জন্যই সুমেরীয় আর আক্কাদীয় ছিল। এগুলো হচ্ছে ক্ষুদ্র অংশ, মানে মেজর যে চারটা ভাগ আমরা চারটা ভাগই পড়বো। তারপরে দেখো তৃতীয় উর্বংশ আছে, তারপরে আসে হচ্ছে ব্যাবিলনীয় যুগ। ব্যাবিলনীয়টা কিন্তু মেজর একটা, কারণ কি এই ব্যাবিলনীয় যুগে একজন শাসক ছিল যার নাম ছিল হচ্ছে হাম্মুরাবি। হাম্মুরাবি
এই হাম্মুরাবি হচ্ছে সর্বপ্রথম লিখিত আইন চালু করছিলেন, ঠিক আছে? সর্বপ্রথম লিখিত আইন যেটাকে বলা হয় হাম্মুরাবির আইন, এই জিনিসটা ব্যাবিলনীয় যুগে চালু হয়। ওকে, তাহলে সুমের কেন বিখ্যাত? সুমেরীয় বিখ্যাত কারণ কিউনিফর্ম আবিষ্কার হয় এবং চাকার আবিষ্কার হয়। তারপরে ব্যাবিলনীয় কেন বিখ্যাত? কারণ এই সময় হাম্মুরাবির আইন প্রণয়ন হয় এবং ব্যাবিলন নগরী হচ্ছে প্রধান কেন্দ্র হয়, তখন হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার প্রধান কেন্দ্র হয়ে ওঠে এই যুগে ব্যাবিলন। তারপরে এই সময় হচ্ছে একটা বিখ্যাত মহাকাব্য যেটার নাম হচ্ছে গিলগামেশ, এই গিলগামেশ মহাকাব্যটা রচনা করা হয় এই ব্যাবিলনীয় সময়। তারপরে আসলে যে অ্যাসিরীয় বা আসিরীয় যুগ, এই সময় তারা হচ্ছে যুদ্ধে মানে সামরিক শক্তিতে সারা বিশ্বে মানে একটা অন্যরকম জনপ্রিয় হয়ে ওঠে। তাহলে সামরিক শক্তির শীর্ষে পৌঁছে যায় এই অ্যাসিরীয় যুগে। কেন? এই সময় হচ্ছে যুদ্ধবিদ্যা, অস্ত্র তৈরি সব কিছু সূতিকাগার ছিল এই মেসোপটেমিয়া সভ্যতার অঞ্চলটা, ঠিক আছে? এবং এরাই প্রথম পৃথিবীকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করেন। তাহলে অক্ষাংশ দ্রাঘিমাংশে ভাগ করা হয় কোন যুগে? অ্যাসিরীয় যুগে। পৃথিবীকে 360 ডিগ্রি কোণেও কিন্তু ভাগ করে এই যুগের মানুষরা। তার মানে কি বুঝতে পারছি যে এই যুগের মানুষরা মানে জ্যোতির্বিজ্ঞান, দর্শন এগুলো নিয়ে একটু মানে চিন্তাশীল ছিল আর কি, তারা এগুলো আবিষ্কারের পিছনে একটু সময় দিছে, তাই না? তারপরে যেটা আসলো আমরা 4 নাম্বার যে ভাগটা, সেটা হচ্ছে ক্যালোডীয় সভ্যতা, এবং ক্যালোডীয়টাকেই কিন্তু অন্য নামে নব্য ব্যাবিলনীয় যুগ বলা হয়। একটা কথা তোমরা অবশ্যই শুনছো, বা একটা মানে স্থাপনার নাম যেটা হচ্ছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বা ব্যাবিলনের শূন্য উদ্যান, এই শব্দটা তোমরা হয়তো শুনছো। এই ব্যাবিলনটা কিন্তু ওই যে সেকেন্ড ব্যাবিলন ওইটা না, এটা ক্যালোডীয়টা হচ্ছে নব্য ব্যাবিলনীয়, তাই না? এই সময় একজন শাসক ছিল যার নাম হচ্ছে নেবুচাঁদ-নেজার। এই নেবুচাঁদ-নেজার হচ্ছে তার বউয়ের জন্য, ঠিক আছে? নেবুচাঁদ-নেজার হচ্ছে তার স্ত্রীর জন্য একটা সুন্দর বাগান বানাইছিলেন, ঠিক আছে? একটা সুন্দর সেচ মাধ্যম দিয়ে ছাদের মতো করে দেয়াল লেয়ার করে সুন্দর একটা বাগান বানাইছিলেন, যে জিনিসটাকে বলা হয় ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। এবং এই জিনিসটা পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্য যেটা আছে তার ভিতরের একটা অংশ। সপ্তাশ্চর্য কিন্তু 2 রকম আছে, একটা হচ্ছে অ্যানশিয়েন্ট, একটা হচ্ছে বর্তমান সপ্তাশ্চর্যে কী আছে আমরা পড়াবো, এবং অ্যানশিয়েন্টের মধ্যে এটা একটা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। আরও কিছু আছে, যেমন হচ্ছে তোমার গিজার পিরামিড আছে, অ্যান্ড হচ্ছে তোমার আরও কিছু বিখ্যাত আছে, এগুলো আমরা হচ্ছে আস্তে আস্তে পড়ব। দেখো, এরপরে নব্য ব্যাবিলনের যুগে যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান আবিষ্কার হয় বা নির্মিত হয়, ঠিক আছে? 12টা যে রাশিচক্র, এইটাও কিন্তু তোমার হচ্ছে নব্য ব্যাবিলনীয় যুগ বা ক্যালোডীয় যুগের আবিষ্কার, এবং 7 দিনের সপ্তাহ, এটাও কিন্তু ক্যালোডীয় যুগের। মানে ক্যালেন্ডার আমরা হচ্ছে উইকলি ক্যালেন্ডার চিন্তা করো, এটা হচ্ছে 7 দিনের সপ্তাহ কে আবিষ্কার করে? এরা হচ্ছে ক্যালোডীয় সভ্যতার লোকজন, ঠিক আছে? এরপরে পার্সিয়ান বিজয়, এটার মাধ্যমে কিন্তু মেসোপটেমিয়া সভ্যতার মানে বিনাশ ঘটে বা শেষ হয়ে যায়। তাহলে পার্সিয়ান বিজয়, পার্সিয়ারা হচ্ছে মেসোপটেমিয়া জয় করে নেয়। কে? সাইরাস দ্য গ্রেট। ওকে, নেক্সট আমরা যদি এতক্ষণ যে বৈশিষ্ট্যগুলো পড়লাম, পুরো মেসোপটেমিয়ার যদি আমি একসাথে করি, যে প্রধান বৈশিষ্ট্য কী কী আছে? 1 হচ্ছে নগর রাষ্ট্রের বিকাশ, 2 বিশ্বের প্রথম লিখিত ভাষা কোনটা? কিউনিফর্ম, সেটার আবিষ্কার, 3 গিলগামেশ মহাকাব্য, এটা আবিষ্কার বা এটা রচনা আর কি, প্রথম চাকার আবিষ্কার সুমেরীয়রা করে, এবং হাম্মুরাবির আইন ব্যাবিলনীয় যুগে হাম্মুরাবি করছিলেন, কোড অফ হাম্মুরাবি। এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট? তোমরা যখন মেডিকেলে যাবা তখন হচ্ছে ফরেন্সিক মেডিসিন সাবজেক্টের মধ্যে এই কথাটা লেখা আছে, তখন তোমাদের কাছে নতুন লাগবে না, ঠিক আছে? এরপর আসা হচ্ছে মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতাও একটা নদীর তীরে গড়ে ওঠে, সেটা হচ্ছে নীল নদ। এবং আমি গত ক্লাসে তোমাদেরকে হয়তো বলছিলাম যে হচ্ছে মিশরকে নীল নদের দান বলা হয়। কে বলছিলেন? তিনি হচ্ছেন ইতিহাসের জনক, গ্রিক ইতিহাসবিদ হিরোডোটাস। তাহলে এখান থেকে অন্যভাবে প্রশ্ন আসতে পারে যে ইতিহাসের জনককে? ইতিহাসের জনক কিন্তু হিরোডোটাস। তিনি মিশরকে নীল নদের দান বলছিলেন। নীল নদটা কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত, কারণ এই আশেপাশে হচ্ছে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। আমরা এটা তার ডিটেলসে যাব না, আমরা এখান থেকে শুধুমাত্র পড়ব হচ্ছে বিশেষ তথ্যগুলা। বিশেষ তথ্য কী কী আছে মিশরীয় সভ্যতাদের, মানে তাদের অর্জনগুলা। যেমন নীল নদের মাধ্যমে উন্নত সেচ ব্যবস্থা চালু করে তারা, নগর সভ্যতার সূচনাকারী কিন্তু তারা,
এখানেও দেখো তোমাদের কনফিউশন লাগতে পারে যে আগেরটাতে আমরা পড়লাম যে নগর রাষ্ট্রের বিকাশ, আর এটা হচ্ছে নগর সভ্যতার সূচনা। মানে ওখানে কেবল শুধু মানে হওয়া স্টার্ট হয়েছে আর কি, নগর বিভিন্ন অঞ্চল ভাগ হয়েছে এবং আধুনিকায়নের দিকে যায় হচ্ছে মিশরীয় সভ্যতায় এসে। মিশরীয়রা ছিল কি তোমাদের হচ্ছে খুবই নির্মাণ প্রেমী ছিল, তারা বিভিন্ন কিছু নির্মাণ করতে ভালোবাসত। তারা একটা চিত্রলিপি পদ্ধতি আবিষ্কার করে। প্রথম লিখিত লিপি কিন্তু ছিল হচ্ছে তোমার কিউনিফর্ম, ওটা আবিষ্কার করে কিন্তু সুমেরীয়রা। এবং চিত্রলিপি যেটা মানে ছবির মাধ্যমে তোমার একটা, আমরা যেরকম এরকম ক লিখি না, তো ওরা হচ্ছে ছবির মাধ্যমে আর কি জিনিসটা বোঝাইতো, যেটা মনে করো যে হচ্ছে এটা মনে করো একটা পাখি এরকম আর কি, চিত্র দিয়ে আর কি বোঝাইতো, জঘন্য আর্ট করছি অবশ্য। তো এরকম চিত্রলিপি যেটার নাম ছিল হায়ারোগ্লিফিক্স বা হায়ারোগ্লিফিক, এটা হচ্ছে মিশরীয়দের চিত্রলিপি পদ্ধতি, এটা আবিষ্কার করে তারা। এই হায়ারোগ্লিফিক কোথায় আবিষ্কৃত হয়? রোজেটা স্টোন, একটা পাথর পাওয়া গেছিলো রোজেটা স্টোন নামে, অনেক বড়। এই পাথরের উপর কিন্তু এরকম সুন্দর সুন্দর খোদাই করা ছিল, যেটা দেখে আমরা হায়ারোগ্লিফিক যে লিপিটা আছে এই জিনিসটার ব্যাখ্যা আমাদের যারা প্রত্নতত্ত্ববিদ আছে তারা কিন্তু করতে পারছিলেন। অ্যান্ড মিশরীয়দের আরেকটা আবিষ্কার হচ্ছে গিজার পিরামিড, এটাও কিন্তু অ্যানশিয়েন্ট সপ্তাশ্চর্যের একটি। এবং প্রাচীনকালে যতগুলো সপ্তাশ্চর্য ছিল মানে প্রাচীন সপ্তাশ্চর্য, ওটার ভিতরে শুধুমাত্র একটাই টিকে আছে এখন পর্যন্ত, বাকি সব কিন্তু ধ্বংস হয়ে গেছে। একটু আগে বললাম না ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, এখন কিন্তু কোনো কিছু ঝুলেও নাই, কিছুই নেই ওখানে, জাস্ট কয়েকটা দেয়াল পড়ে আছে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ওই ভূমিকম্পে নষ্ট হয়ে গেছে। তো এরকমই গিজার পিরামিড একমাত্র পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্য যেটা এখন পর্যন্ত টিকে আছে। আরেকটা আছে তোমার স্ফিংস। স্ফিংস ওই যে দেখো নি মিশরের পিরামিড যখন তোমরা ছবিতে দেখছো একজনের মাথা দেওয়া আছে আর হচ্ছে পিছনে একটা পাথরের উপরে একজনের মাথা দেখা যাচ্ছে, তো ওটাই হচ্ছে স্ফিংস। এরপর আসো সূর্য ক্যালেন্ডার উদ্ভাবন। একটু আগে আমরা বললাম 7 দিনের ক্যালেন্ডার আবিষ্কার করছে হচ্ছে ক্যালোডীয়রা। সূর্য ক্যালেন্ডার যেটা 365 দিনে যে বছর হয় এই জিনিসটা আবিষ্কার করছে মিশরীয় সভ্যতার লোক। এবং মিশরীয়দের যে শাসনকর্তা তাদেরকে বলা হয়তো ফারাও। এর মধ্যে রামেসিস II নামে একজন ফারাও ছিল, যিনি হচ্ছেন সবচেয়ে দীর্ঘ সময় ধরে মিশর শাসন করেন। এবং সর্বশেষ সক্রিয় ফারাও ছিলেন হচ্ছেন ক্লিওপেট্রা সেভেন্থ ক্লিওপেট্রা। মিশরীয়রা মমিফিকেশন আবিষ্কার করেন। দেখো তার আগে আমি এখানে একটা তথ্য দিয়ে নিই, সেটা হচ্ছে ফারাও মানে হচ্ছে মিশরের তোমার হচ্ছে শাসক, তাই কিনা? তো ফারাও বলতে আমরা হচ্ছে যে ফিরাউন সম্পর্কে অনেক কিছু পড়ি। তো হচ্ছে ফিরাউন বলতে সবাই কিন্তু সব ফারাও কিন্তু আবার খারাপ না। একজন আবার শাসক ছিল, তিনি হচ্ছেন এক ঈশ্বরবাদে বিশ্বাস করতেন। তার নাম হচ্ছে ফারাও ইখনাটন। নামটা একটু মাথায় রাখো, এক ঈশ্বরবাদে বিশ্বাস করতেন একজন ফারাও, তার নাম হচ্ছেন ইখনাটন। মিশরীয়রা মমিফিকেশন আবিষ্কার করছেন এবং এখন পর্যন্ত কিন্তু আমরা হচ্ছে এই যে প্রাচীন মানে মিশরীয়দের মমি দেখতে পাই এবং অনেক মুভিও আছে, দা মামি নামে হচ্ছে মুভিও করছে, তাই না? মিশরের একটা স্থান ছিল হচ্ছে আলেকজান্দ্রিয়া, যেটা হচ্ছে বিশ্বের জ্ঞান এবং শিক্ষা কেন্দ্র তৎকালীন। এবং এখানে বিশ্বের বৃহত্তম গ্রন্থাগার ছিল, এখন নেই, আগে ছিল। ওকে, নেক্সট সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা কিন্তু জাস্ট এই যে আমাদের পাশের এলাকা আর কি, তাই না? ভারত পাকিস্তানে আর কি। তো সিন্ধু সভ্যতা কিন্তু ভারত উপমহাদেশের পশ্চিমাঞ্চলে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছে। আবার দেখো যে কোনো সভ্যতা নদীর তীরে, তাহলে সিন্ধু সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে। এবং এখানকার প্রধান নগরগুলো ছিল হচ্ছে হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান। এর ভিতর হরপ্পা মহেঞ্জোদারো হচ্ছে এখন পাকিস্তানে, আর এই দুটো হচ্ছে তোমার ইন্ডিয়ার মধ্যে পড়ে। হরপ্পা মহেঞ্জোদারোই হচ্ছে অনেক বড় বড় নগর ছিল, তো এটা হচ্ছে বর্তমান পাকিস্তান অঞ্চলে। এই সিন্ধু সভ্যতার আবিষ্কারক 3 জনের নামটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এখানে একজন যদি ব্রিটিশ মনেও হয়, বাকি 2 জনের নাম কিন্তু মনে হচ্ছে না আমাদের পাশের দেশ ইন্ডিয়ার হইতে পারে বা ইন্ডিয়ারই আর কি, তাই কি না? দয়ারাম সাহনী, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, নামগুলো কিন্তু একটু বাংলা বাংলা টাইপের। সো এইগুলো একটু মাথায় রাখবা যে সিন্ধু সভ্যতার আবিষ্কারক 3 জন কে? জন মার্শাল, দয়ারাম সাহনী এবং বা সাহনী বা সাইনিও বলে অনেকে, আর আছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এখন সিন্ধু সভ্যতা সম্পর্কে আমরা হচ্ছে অত বিস্তারিত যাব না, অনেক মুভিও করছে, মহেঞ্জোদারো নামে একটা মুভি আছে, আরও অনেক কিছুই আছে। কিন্তু এখানকার বিশেষ তথ্য, যে 2টা তথ্য তোমাদের জানতেই হবে, সেটা হলো এই সিন্ধু সভ্যতা ছিল একটা পরিকল্পিত নগর ব্যবস্থার উদাহরণ, আদর্শ উদাহরণ। তার কিন্তু প্রত্যেকটা জায়গায় মানে প্রত্যেকটা বাসা বাড়িতে নিজস্ব পয় নিষ্কাশন ব্যবস্থা ছিল।
আগেকার সভ্যতাগুলো কিন্তু অতটাও সভ্য ছিল না, যদিও বলতেছে সভ্যতা, বাট অতটাও সভ্য ছিল না। বাট এই সিন্ধু সভ্যতার লোকজন প্রত্যেক নিজস্ব বাসায় কিন্তু পয় নিষ্কাশনের ব্যবস্থা রাখতো, এবং পানি নিষ্কাশন মানে পানি সাপ্লাই এই ব্যবস্থাগুলো খুবই ভালো ছিল এখানে। তো পয় নিষ্কাশন ব্যবস্থায় সবচেয়ে উন্নত ছিল সিন্ধু সভ্যতা, এবং এরাই কিন্তু সর্বপ্রথম পরিমাপ পদ্ধতির উদ্ভাবন করেন, মানে বাটখারার আবিষ্কার। মানে তারা মূলত বাণিজ্য নিয়ে হচ্ছে অনেক বেশি চিন্তা ভাবনা করতো, এবং তারা হচ্ছে যে পরিমাপ বিভিন্ন কিছু মেপে বিক্রি করা এই জিনিসটা তারা আবিষ্কার করে, সিন্ধু সভ্যতা। এরপর আসা হচ্ছে গ্রিক সভ্যতা। গ্রিক, প্রাচীন গ্রিস, তাই না? এই গ্রিক সভ্যতা কিন্তু কোনো আবার নদীর তীরে গড়ে ওঠে নাই, এটা হচ্ছে এজিয়ান সাগরের আশেপাশে নর্থ তীরে, ঠিক আছে? গ্রিস, তুরস্কর পশ্চিমাঞ্চল, ভূমধ্যসাগরের কিছু অংশ নিয়ে গড়ে উঠছে, ঠিক আছে? এখানে প্রধান নগর রাষ্ট্র, মানে ওরা হচ্ছে প্রত্যেকটা যে নগরগুলো ছিল প্রত্যেকটা নগরকে আলাদাভাবে স্বায়ত্তশাসিত রাষ্ট্রের মতো করে দেখতো, এবং নগরগুলোকে বলা হয়তো পলিস। যেমন আমরা এখনও কিন্তু শহরকে পলিস বলি, মানে ঢাকাকে আমরা হচ্ছে ঢাকা বা বড় বড় শহরগুলোকে কিন্তু আমরা মেট্রোপলিস হিসেবে বলি। তো পলিস মানে হচ্ছে শহর। এরকম প্রধান প্রধান কিছু শহর ছিল, যেমন এথেন্স, স্পার্টা, কারিন্থ, ডেলফি, এগুলা। তো প্রধান ছিল হচ্ছে এথেন্স, গ্রিসের এথেন্স, রাজধানী গ্রিসের। তো এখান থেকে বিশেষ তথ্য আমরা কী কী পড়ব দেখো। গ্রিসের যে এথেন্স আছে, এই এথেন্স থেকেই কিন্তু প্রথম গণতন্ত্রের উদ্ভব। গণতন্ত্র চালু করে কোন সভ্যতা? গ্রিক সভ্যতা। গ্রিসের এথেন্স যে আছে, এথেন্স থেকে কিন্তু সর্বপ্রথম গণতন্ত্রের উদ্ভব হয়। ওকে, দর্শন বিজ্ঞানেও কিন্তু এরা অনেক পারদর্শী ছিল, এবং আমরা এখন পর্যন্ত যত তোমার হচ্ছে সায়েন্স রিলেটেড জিনিসপত্র পড়ি সব জায়গাতেই কিন্তু আমরা দেখি তোমাদের হচ্ছে যে গ্রিক নামগুলো চলে আসে, যে গ্রিক শব্দ এটা, তারপরে ল্যাটিন শব্দ এটা, এরকম না, গ্রিক শব্দ সবচেয়ে বেশি থাকে। তো গ্রিকরা হচ্ছে দর্শন এবং বিজ্ঞানে অনেক বেশি জনপ্রিয় ছিল। তার ভিতর দার্শনিকদের ক্ষেত্রে এই দেখো এই লিস্টটা, এটা হয়তো অনেকে ছোটোবেলা থেকে পড়ছো, যে সবার গুরু হচ্ছে সক্রেটিস, সক্রেটিসের স্টুডেন্ট ছিল হচ্ছে প্লেটো, প্লেটোর স্টুডেন্ট ছিল অ্যারিস্টটল, অ্যারিস্টটলের একদম স্টুডেন্ট ছিল হচ্ছে আলেকজান্ডার। তাহলে এই সিরিয়ালটা দেখছো, সবাই কিন্তু বিখ্যাত লোক, এবং তারা সরাসরি নিজস্ব তাদের গুরুর অধীনে থাকছে, এবং তারাও বিখ্যাত হয়ে গেছে। সক্রেটিসের স্টুডেন্ট কিন্তু প্লেটো, প্লেটোর গুরু সক্রেটিস, এটা কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসে মাঝে মাঝে। এই গ্রিক সভ্যতার মধ্যেই আরও কিছু বিখ্যাত ব্যক্তি আছে, যেমন দেখো আর্কিমিডিস, ওই যে প্লবতা যে কাহিনী তোমরা পড়ছো, আর্কিমিডিস পদার্থবিজ্ঞান বিষয়ে। তারপরে পিথাগোরাসের উপপাদ্য পড়ো না, এটাও কিন্তু এই গ্রিকদেরই। পিথাগোরাস হচ্ছে একজন গণিতবিদ, তিনি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য আবিষ্কার করেন। হিপোক্রেটিস চিকিৎসা বিজ্ঞানে জনপ্রিয়। এই জিনিসটা যেহেতু তোমরা মেডিকেলে পরীক্ষা দিতে যাচ্ছ, তো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে হিপোক্রেটিস বা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান, এই চিকিৎসা বিজ্ঞান সবচেয়ে বেশি উন্নতি লাভ করে গ্রিক সভ্যতায়। গ্রিক সভ্যতায় একজন চিকিৎসা বিজ্ঞানী ছিল, তার নাম হচ্ছে হিপোক্রেটিস। এবং তোমরা যে মেডিকেলে যাওয়ার পরে শপথ নেই কিন্তু প্রথম দিন, যেদিন তোমাদের হচ্ছে শপথ বাক্য পাঠ করাবে, এবং ডাক্তার হওয়ার পরেও, ঠিক আছে, কিন্তু তুমি শপথ বাক্যই পাঠ করবা। ওখানে কিন্তু তোমার এই একটা ওথ বলে, আমরা ওটাকে বলে হচ্ছে শপথ, বা ইংলিশে বলে হচ্ছে ওথ। এই ওথটাকে কিন্তু বলা হয় হিপোক্রেটিক ওথ, মানে এই জিনিসটা হিপোক্রেটিস দিয়ে গেছেন, যে একজন আদর্শ চিকিৎসা বিজ্ঞানীর বা চিকিৎসকের কী করণীয়, এই তার যে শপথ বাক্যটা আছে এটা কিন্তু হিপোক্রেটিস দিয়ে গেছেন। তো হিপোক্রেটিক ওথ কিন্তু তোমরা মেডিকেলে চান্স পেলে সবাই পড়বা। ওকে, তারপরে আসো গ্রিকদের আরও কিছু আবিষ্কার আছে, আরও কিছু স্পেশালিটি আছে। গ্রিকরা কিন্তু তোমার হচ্ছে সাহিত্যেতেও অনেক আগানো ছিল। মানে আমরা কি দেখতেছি, সবচেয়ে সভ্য কিন্তু হচ্ছে গ্রিকরা, তাই কি না? এটা একটু স্ট্যান্ডার্ড আর কি বলা যায়। তো গ্রিকদের সময়ে সাহিত্যেও কিন্তু গ্রিকরা অনেক বেশি আগায় ছিল। মহাকবি কাকে বলে? যিনি হচ্ছে মহাকাব্য রচনা করে, তাই না? তার কিন্তু মহাকাব্য ইলিয়াড, ওডিসি, এই মহাকাব্যগুলো কিন্তু মহাকবি হোমারের রচনা, এবং হোমারকে বলা হয় তো ব্লাইন্ড বার্ড, অন্ধ কবি। এই হোমারের রচনা দুইটা মহাকাব্যের নাম ইলিয়াড, ওডিসি। তোমাদের সাহিত্য থেকে আমরা হচ্ছে অ্যানালাইসিস করে দেখছি, মেডিকেলে কিন্তু প্রশ্ন আসছিল, যে একবার আসছিল ওয়ার অ্যান্ড পিস কার রচনা, লিও টলস্টয়, এরকম মানে বইয়ের নাম দিয়ে সরাসরি তোমার হচ্ছে লেখকের নাম জানতে চাই। সো সেই হিসাবে কিন্তু এটা ইম্পর্ট্যান্ট। ইলিয়াড কে রচনা করেন? মহাকবি হোমার। ওডিসি কে রচনা করেন? হোমার। ওকে, এবং আরেকটা স্পেশাল ট্র্যাজেডি নাটক আছে যেটার নাম হচ্ছে কিং ইডিপাস। ইডিপাসের
একটা কাহিনী আছে, এই জিনিসটা তোমাদের তোমরা হচ্ছে বিভিন্ন জায়গায় সার্চ করে জেনে নিতে পারো যে হচ্ছে তার জন্মের পরে তাকে হচ্ছে নির্বাসন করে দেওয়া হয়, কারণ তাকে একজন জ্যোতিষী বলছিলেন তিনি নাকি বড় হয়ে তার মাকে বিয়ে করবে, এরকম একটা কাহিনী। সো এই ইডিপাসের যে ট্র্যাজেডি নাটকটা ছিল, পরবর্তীতে দেখা যায় সেই ইডিপাস কিন্তু তাকে বিতাড়িত করার পরেও সে এসে তার বাবাকে হত্যা করে তার মাকে বিয়ে করে, কিন্তু জানতো না যেটা তার মা। তো এই ট্র্যাজেডি নাটকটা রচনা করেন হচ্ছেন সফোক্লিস। তাহলে কিং ইডিপাস এই নাটকটা রচনা করেন হচ্ছেন সফোক্লিস। এটাও কিন্তু এই গ্রিকদের সময়। এবং গ্রিকরা কি তোমার হচ্ছে এই মিথোলজিতে খুবই খুবই বিশ্বাস করতো। গ্রিক মিথোলজি আমাদের সায়েন্সের পরতে পরতে আছে, ঠিক আছে? সায়েন্সের পরতে পরতে তোমাদের গ্রিক মিথোলজি আছে। তুমি যখন হচ্ছে ওই যে হাইড্রার পড়ছো না, মানে যৌন দশা, মেডুসা, মেডুসা কিন্তু তোমার হচ্ছে গ্রিক এই মিথোলজি থেকে আসছে। সো গ্রিক মিথোলজির কিছু প্রধান প্রধান দেবতা আছে, এখানে নাম দেওয়া আছে। যেমন আছে তাদের প্রধান দেবতা বলা হয় জিউসকে, তারপরে অ্যাপোলো আছে, অ্যাফ্রোদিতি, অ্যাফ্রোদিতি হচ্ছে সৌন্দর্যের, তারপরে অ্যাথেনা হচ্ছে তোমার যে রাষ্ট্র পরিচালনা বা ইত্যাদির ক্ষেত্রে, পোসাইডন হচ্ছে সমুদ্রের, জিউস সূর্যের, এগুলো দেবতা আছে। প্রধান প্রধান দেবতার নামগুলো জাস্ট মাথায় রাখো। এই যে অ্যাথেনা, অ্যাথেনার নাম অনুসারেই কিন্তু তারা তাদের ওই যে অঞ্চলটার নাম দিয়েছিল এথেন্স। ওকে, এবং এই যে অ্যাথেন্সের অ্যাক্রোপলিস নামে একটা জায়গা আছে, ওই জায়গাতে একটা মন্দির প্রতিষ্ঠা করেন অ্যাথেনার পূজা করার জন্য। সেই মন্দিরটার নাম হচ্ছে পার্থেনন। তাহলে পার্থেনন এবং অ্যাক্রোপলিস এই জায়গাগুলো এথেন্সে অবস্থিত। এথেন্স মানে গ্রিসে। এবং তাদের যে প্রধান দেবতা জিউস, এই জিউসকে খুশি করার জন্য, জিউসকে উৎসর্গ করে 776 খ্রিস্টাব্দে তারা হচ্ছে অলিম্পিক গেমস চালু করে। এখন পর্যন্ত যে অলিম্পিক গেমস চলে সেটা কিন্তু এই জিউসকে উৎসর্গ করে করা। ওকে, এথেন্স, স্পার্টা, দুইটা নামে কমন পড়ছে না? দুইটা নামে কিন্তু তাদের হচ্ছে নগর রাষ্ট্রগুলার। তো তাদের নিজেদের মধ্যে একবার যুদ্ধ হয়েছিল, গৃহযুদ্ধ, যে যুদ্ধটাকে বলা হয়তো পেলোপনেশিয়ান যুদ্ধ। ঠিক আছে, পেলোপনেশিয়ান যুদ্ধ, যেটা হয় এথেন্স আর স্পার্টার মধ্যে, গৃহযুদ্ধ নিজেদের মধ্যে। ওকে, নেক্সট আসি হচ্ছে আমরা রোমান সভ্যতা। রোমান সভ্যতা কই থেকে আসছে? রোম থেকে আসছে, নামের মধ্যেই। রোম কোথায়? রোম হচ্ছে ইতালির রাজধানী, তাই না? তাহলে ইতালিতে হচ্ছে এই রোমান সাম্রাজ্য গড়ে ওঠে গ্রিক সভ্যতার পতনের পর। দেখো, ইতালির রোম শহরে টাইবার নদীর তীরে গড়ে ওঠে হচ্ছে এই রোমান সাম্রাজ্য। এখানকার বিশেষ তথ্যগুলোর মধ্যে দেখো, খ্যাতিমান শাসক ছিলেন একজন জুলিয়াস সিজার। জুলিয়াস সিজার কোন সাম্রাজ্যের শাসক ছিলেন? তিনি কিন্তু একজন রোমান শাসক ছিলেন। এই গ্রিকরা হচ্ছে বিভিন্ন স্থাপত্য নির্মাণ করে গেছেন, তার মধ্যে আছে তোমার হচ্ছে রোমের কলোসিয়াম, তারপর হচ্ছে প্যান্থিয়ন, অ্যাকোয়াডাক্ট। কলোসিয়াম কিন্তু আবার হচ্ছে সপ্তাশ্চর্যের মধ্যে পড়ে। তারপরে এই সময়, রোমানদের সময়, একজন বিখ্যাত কবি নাম হচ্ছে ভার্জিল, তিনি ইনিড মহাকাব্য রচনা করেন। দেখো এখানে মানে তোমরা কনফিউজ করে ফেলবা। দেখো আমি আবার দেখাচ্ছি তোমাদের। তো দেখো, ইলিয়াড রচনা করছেন হচ্ছে হোমার। ইলিয়াড রচনা করছেন হোমার কোন সময়? এটা হচ্ছে গ্রিক সময়ে, মানে গ্রিকদের সময়। আর ইনিড মহাকাব্য রচনা করেন হচ্ছেন ভার্জিল। এটা কোন সময়? রোমান সাম্রাজ্যের সময়। ওকে, রোমানরা আইনের দিক থেকে অনেক বেশি কড়াকড়ি ছিল, ঠিক আছে? তারা হচ্ছে আইনগুলো তামার পাতে লিখে তোমার হচ্ছে শহরে ঝুলাই দিয়ে রাখছিল। 12টা এরকম বড় বড় করে পাতে লিখিত করে নিয়ম কানুন ঝুলায় রাখছিলেন বিভিন্ন শহরে। এবং এই জিনিসটাকে বলা হয় 12 বিধি। এটা 12 মানে 12 টেবিলস। 12টা হচ্ছে এরকম বড় বড় পাতে তোমার হচ্ছে বিভিন্ন আইন লিখে ওরা হচ্ছে ঝুলিয়ে দিছিল, সবাই যাতে দেখতে পায়। এবং আইন প্রণয়নের ক্ষেত্রে রোমানদের অনেক বড় অবদান আছে। ওকে, আমরা নেক্সট আগাই। এরপরে রোমানদের উত্তরসূরি হিসেবে আসে বাইজেন্টাইন সভ্যতা। তোমাদের গত ক্লাসে পড়ানোর সময় বলছিলাম যে হচ্ছে এই বাইজেন্টাইনের কথা, কনস্ট্যান্টিনোপল কথাটা আসছিল তখন। কনস্ট্যান্টিনোপলের বর্তমান নাম হচ্ছে তুরস্ক। তুরস্কের আগের নাম ছিল হচ্ছে কনস্ট্যান্টিনোপল। এটা হচ্ছে রোমানদের উত্তরসূরি। এই সভ্যতার নাম হচ্ছে বাইজেন্টাইন সভ্যতা। এখানকার বিশেষ তথ্য কি? ইস্তানবুল কোন শহর? এটা কিন্তু 2 মহাদেশের মধ্যে অবস্থিত একটা শহর, তুরস্কের রাজধানী, তাই না? না, তুরস্কের রাজধানী না, তুরস্কের একটা শহর। তুরস্কের রাজধানী অন্যটা। তুরস্কের রাজধানী হচ্ছে তোমার আঙ্কারা। ওকে, ইস্তানবুলে একটা মসজিদ আছে,
যেটার নাম হচ্ছে আয়া সোফিয়া। এটা কিন্তু মসজিদ ছিল না, এটা হচ্ছে তোমার হচ্ছে খ্রিস্টানদের জন্য তৈরি করা একটা গির্জা ছিল, অনেক বড়, বিরাট। এই জিনিসটা হচ্ছে পরবর্তীতে মসজিদ করা হয়েছিল, তার পরবর্তীতে জাদুঘর হিসেবে ছিল প্রায় 100 বছরের মতো। এই রিসেন্ট এসে কিছুদিন আগে তোমার হচ্ছে এই জিনিসটাকে আবার মসজিদ হিসেবে ঘোষণা করা হয়েছে। মানে এই জিনিসটা হচ্ছে মুসলিমদের জন্য একটা অনেক বড় অ্যাচিভমেন্ট যে আয়া সোফিয়াকে আবার মসজিদে কনভার্ট করা হয়েছে। আয়া সোফিয়ার অবস্থান কোথায়? এটা হচ্ছে ইস্তাম্বুলে, তুরস্ক। ওকে, দেখো নামটা একটু অদ্ভুত, ইংলিশ নামটা অদ্ভুত, বাংলাতে বলা হয় আয়া সোফিয়া। এবং এই রোমান মানে বাইজেন্টাইন সভ্যতার পতন ঘটে হচ্ছে অটোমানদের হাতে। ওকে, আরও কিছু সভ্যতা সম্পর্কে আমরা একটু জানি, যেমন হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সভ্যতা গড়ে উঠছিল। যেমন হচ্ছে একই সময়ের দিকে ওটা তো চলছে তোমার হচ্ছে পশ্চিম দিকে, তাই না, পশ্চিমার দিকে। তো আমাদের এইদিকেও কিছু সভ্যতা গড়ে উঠছিল, যেমন হচ্ছে চৈনিক সভ্যতা। চৈনিক সভ্যতার অনেক কিছু আলোচনা করা যায়, বাট তোমরা মাথায় রাখো চৈনিক সভ্যতার একজন বিখ্যাত দার্শনিক ছিলেন যার নাম হচ্ছে কনফুসিয়াস। কনফুসিয়াস একটা নিজস্ব ধর্ম চালু করে গেছিলেন। কনফুসিয়াস হচ্ছে চৈনিক সভ্যতার একজন বিখ্যাত দার্শনিক। ওকে, তারপর আছে দেখো ইনকা সভ্যতা, মায়া সভ্যতা। ঠিক আছে, এই ইনকা সভ্যতা গড়ে উঠছিল হচ্ছে দক্ষিণ আমেরিকায়, এবং দক্ষিণ আমেরিকার এটা হচ্ছে পেরুতে, বুঝছো? দক্ষিণ আমেরিকার একটা দেশ পেরু, দক্ষিণ আমেরিকা তো মহাদেশ, ওখানকার একটা দেশ হচ্ছে পেরু। এই পেরুতে ইনকা সভ্যতা গড়ে উঠেছিল, এবং এই সময়কার একটা বিখ্যাত নগরী আছে, এটা হচ্ছে মাচ্চু পিচ্চু। এখন যে সপ্তাশ্চর্য আছে তার ভিতরে একটা হচ্ছে এই মাচ্চু পিচ্চু। ওটা একটা শহর আর কি, মানে শহরে না, শহরে একটা বিখ্যাত স্থাপনা আছে, একটা পাথরের গায়ে বিরাট ফটক করে দেওয়া আছে। এই জিনিসটা হচ্ছে মাচ্চু পিচ্চু। সরি, পাথরের গায়ে ওটা হচ্ছে তোমার চিচেন ইৎজা, আমি একটু ভুল বলছি। মাচ্চু পিচ্চুটা হচ্ছে একটা পাহাড়ের উপর মনে করো শহরের মতো, ঠিক আছে? পাহাড়ের উপরে সুন্দর একটা মনে হয় যে শহর। এই জিনিসটা তোমরা ছবি সার্চ করলে সপ্তাশ্চর্য লিখে সার্চ করবা, দেখবে 7টা আশ্চর্য তোমার চোখের সামনে চলে আসছে, ঠিক আছে? তাহলে মাচ্চু পিচ্চু এটা হচ্ছে একটা নগরী, যে জিনিসটা হচ্ছে পাহাড়ের উপরে, ঠিক আছে? মানে পেরুটা হচ্ছে অনেক উঁচু দেশ, বুঝছো? মানে মনে হয় সবগুলো হচ্ছে পাহাড়ের উপরে, এবং পৃথিবীর যে সবচেয়ে উচ্চতম শহরটা এটাও কিন্তু তোমার পেরুতেই অবস্থিত। তারপরে মায়া সভ্যতা। মায়া সভ্যতা হচ্ছে মধ্য আমেরিকায় গড়ে ওঠে। মায়া সভ্যতার একটা বিখ্যাত নিদর্শন হচ্ছে চিচেন ইৎজা, এটাও কিন্তু এখন সপ্তাশ্চর্যের একটা অংশ। আরেকটা সভ্যতা হচ্ছে অ্যাজটেক সভ্যতা, যেটা হচ্ছে মেক্সিকোতে গড়ে উঠছে। মায়া সভ্যতার যে চিচেন ইৎজা এটাও কিন্তু মেক্সিকোতে। ওকে, ইনকা সভ্যতা সম্পর্কে একটা স্পেশাল তথ্য দিই, সেটা হচ্ছে ইনকা সভ্যতার সময়, এটা হচ্ছে এখন বাংলাদেশে হলে ভালো হতো আর কি। ইনকা সভ্যতার সময়ে তোমার যারা পুরুষ ছিল তাদেরকে ঘোষণা দেওয়া হয়েছে তোমাদের 20 বছর হওয়ার আগেই তোমরা তোমাদের পছন্দের নারীকে চুজ করে রাখো, ঠিক আছে? তাদের সাথে তার পরিবার পরবর্তীতে বিয়ে দেয়। এবং যে ছেলেটা চুজ করতে পারতো না, 20 বছর হয়ে গেছে কিন্তু সে সিলেক্ট করতে পারে নাই যে তার স্ত্রীকে হবে, তার কিন্তু কপালে দুঃখ, তার বিয়ে হইতো না আর, ঠিক আছে? তো ইনকা সভ্যতার সময়ের মতো আমাদের হলে আমাদেরও ভালো হইতো নাকি? তাহলে আমরা আরও কিছু সভ্যতা আছে, যেমন পারস্য ছিল, ইরান, ঠিক আছে? ইরানের যে রাজা মানে শাসক ছিল তাদেরকে কী বলা হতো? দাইউস বলা হতো, তাই না? এরপরে আমরা আগাই। তাহলে আমাদের সভ্যতার পার্ট আমরা একটু শেষ করলাম, তাই কি না? এবার আসো আমরা কিছু স্থানের পূর্ব নাম এবং বিশেষ নাম সম্পর্কে জানি। দেখো, পুরাতন নাম এবং নতুন নাম। প্রথমে আসো পুরাতন নাম, নতুন নাম। অনেক আছে নাম, সবগুলো আমি দেই নাই, যেগুলো হচ্ছে তোমার পরীক্ষাতে আসার মতো এবং আসছিল বিগত বছরে, এগুলো আমি দিয়েছি। বিগত বছরে মানে ভার্সিটিতে বিসিএসে আসা যে প্রশ্নগুলো আছে এগুলো এখানে দেওয়া আছে, একদমই সংক্ষিপ্ত। এই কয়টা জিনিস না জেনে পরীক্ষার হলে যাওয়া যাবে না, ঠিক আছে? আর তুমি যদি ইচ্ছা করো তুমি সবগুলোই পড়তে পারো, ঠিক আছে? বাট এই কয়টা জিনিস জানতেই হবে। যেমন বাংলাদেশের পূর্ব নাম কী বলো তো? বাংলাদেশের পূর্ব নাম হচ্ছে পূর্ব পাকিস্তান, তাই না? এরকম দেখো, জাপানের পূর্ব নাম হচ্ছে নিপ্পন। থাইল্যান্ডকে বলা হয়তো শ্যামদেশ। সলসবেরি, এটার বর্তমান নাম হচ্ছে হারারে। বার্মা, আগের নাম ছিল বার্মা, এখন হচ্ছে মায়ানমার। শ্রীলঙ্কার আগের নাম ছিল হচ্ছে সিংহল। ডয়েচল্যান্ড, ওই যে খালেদ মহিউদ্দিনকে চেনো না? ডয়েচে ভেলে কয়েকদিন আগে খুব জনপ্রিয় চলতেছিল, ডয়েচ ভেলে নামে একটা সংবাদ মাধ্যমে কাজ করতো। ডয়েচ মানে হচ্ছে তোমার জার্মান সংস্থা, ঠিক আছে? ডয়েচল্যান্ড মানে হচ্ছে জার্মানি। আবার ডাচ কিন্তু আলাদা, ডাচরা কিন্তু নেদারল্যান্ড। আর ডয়েচল্যান্ড যেটা, এটা কিন্তু হচ্ছে তোমার
জার্মানি। ইয়াসরিব মদিনার আগের নাম। হেলভেশিয়া, হেলভেশিয়া মানে হচ্ছে সুইজারল্যান্ড। মেসোপটেমিয়া আমরা হচ্ছে প্রাচীন সভ্যতা বললাম, এটার বর্তমান অবস্থান কোথায়? ইরাকে। তারপরে কনস্ট্যান্টিনোপল, একটু আগে বললাম না কনস্ট্যান্টিনোপল, তুরস্ক হচ্ছে ইস্তাম্বুল, তাই না? আর পারস্য মানে হচ্ছে ইরান। এই কয়টা জিনিস জানো, আরও অনেক অনেক আছে, তুমি জানতে ইচ্ছা করলে তুমি সার্চ করে খুঁজে নাও, প্লাস হচ্ছে পড়তেও পারো। পড়লে অবশ্যই ভালো, তোমাদেরকে আমি বলবো অবশ্যই পড়তে, কারণ পরে আবার হচ্ছে দেখবে কমন না পড়লে আমাকে এসে গালাগালি করতেছে, ভাই আপনি কি পড়েছেন, কমন পড়ে নাই। আচ্ছা আসো এরপরে, আমরা তো প্রাচীন নাম পড়লাম, এখন হচ্ছে ভৌগোলিক উপনাম আছে কিছু, তাদের ভৌগোলিক অবস্থান প্লাস হচ্ছে তাদের স্পেশালিটি দিয়ে কিছু কিছু জায়গার নাম হয়। যেমন হচ্ছে বাংলাদেশকে সোনালী আঁশের দেশ বলা হয়, কারণ বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণ পাট উৎপাদন করে, তাই না? আমাদের হচ্ছে পাট শিল্প অনেক জনপ্রিয় এবং অনেক মানে প্রধান শিল্প বলা যায় আমাদের পাট শিল্প, তাই না? পাট শিল্প, বস্ত্রশিল্প এগুলো, তো আমাদেরকে হচ্ছে সোনালী আঁশের দেশ বলা হয়। এরকমই কিছু কিছু ভৌগোলিক অবস্থান এবং তাদের স্পেশালিটি অনুযায়ী ভৌগোলিক উপনাম দেওয়া হয়। যেমন আমরা প্রথমে জাপান দিয়ে শুরু করি, জাপানের আগের নাম পড়লাম নিপ্পন, এবং জাপানের কিছু ভৌগোলিক উপনাম আছে, একটা হচ্ছে সূর্যোদয়ের দেশ, এটা হচ্ছে ভূমিকম্পের দেশ। তুমি যদি ম্যাপ দেখো তাহলে জাপানকে দেখবা তুমি হচ্ছে এই যে এটা যদি তোমার হচ্ছে বাংলাদেশ হয়, হ্যাঁ, এদিকে তোমার হচ্ছে ইন্ডিয়া, এই পুরোটা ইন্ডিয়া, তারপরে এদিকে চীন, তারপরে তোমার জাপানটা একদম এই যে এই কর্নার দিকে চলে গেছে। কোন দিকে তুমি ম্যাপ চিন্তা করো, তাহলে হচ্ছে উত্তর, দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, তাহলে দেখো এটা পূর্ব দিকে না? পৃথিবী কীভাবে এই যে এদিকে এইভাবে ঘুরতেছে, ঠিক আছে, এইভাবে ঘুরতেছে, তাহলে কী হবে? আমরা দেখি হচ্ছে সূর্য এদিক দিয়ে উঠতেছে, এখানে অস্ত যাচ্ছে, তাই না? এখান দিয়ে উঠতেছে, এখানে অস্ত যাচ্ছে, তো সেই হিসাবে সূর্য উদয় হয়, আমরা যদি এই জায়গায় থাকি তাহলে দেখতে পারবো যে সূর্য মনে হয় এদিক থেকে উদয় হচ্ছে, এই জন্য সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। এবং জাপানের যে ভূমি আছে তার নিচে কিন্তু টেকটনিক প্লেট আছে অনেক বড় বড়, এবং এই কারণে কিন্তু এটা ভূমিকম্পের দেশ, প্রায় ভূমিকম্প হয় জাপানে। ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ, কারণ হচ্ছে ভুটানের হচ্ছে বজ্রপাতকে অনেক করে আর কি, মানে পূজার লেভেলে নিয়ে গেছে ওরা, ঠিক আছে। তারপর হচ্ছে প্যারিসকে বলা হয় হচ্ছে সিটি অফ কালচার। ফ্রান্সের যে প্যারিস আছে ওখানে হচ্ছে দেখবে সব বড় বড় ধরনের ফ্যাশন যে ডিজাইনিং কোম্পানি বা ফ্যাশন যে রিলেটেড যে ফ্যাশনের যে আলাদা একটা ওয়ার্ল্ড আছে, তারা যে বিভিন্ন ধরনের লাক্সারিয়াস আইটেম জিনিসপত্র সব কিছু কিন্তু তোমার হচ্ছে প্যারিস ভিত্তিক। সো এই হিসেবে প্যারিসকে বলা হয় সিটি অফ কালচার। বেলজিয়ামকে বলা হয় বাফার স্টেট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই তোমার বেলজিয়াম ছিল হচ্ছে তোমার মানে ভৌগোলিক অবস্থান অনুযায়ী বেলজিয়ামটা হচ্ছে তোমার জার্মানি আর হচ্ছে ফ্রান্সের মধ্যবর্তী অবস্থানে। এখন আমরা তো জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সবচেয়ে মুখ্য ভূমিকায় ছিল হচ্ছে জার্মানি হচ্ছে অনেক বেশি ধ্বংসযজ্ঞ চালাইছে নিজেরা, এবং নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট পাশেই যে ফ্রান্স আছে, মাঝখানে বেলজিয়াম, এই বেলজিয়ামের কারণে কিন্তু ফ্রান্সে অত বেশি ক্ষতি হয় নাই, ঠিক আছে। এই বেলজিয়ামটা কী করছে, তাকে বাঁচাইছে আর কি, ফ্রান্সকে কিন্তু রক্ষা করছে। তো এই হিসাবে কিন্তু বেলজিয়ামকে বলা হয় বাফার স্টেট। আমরা জানি বাফার কি করে, বাফার হচ্ছে বডির পিএইচকে একদম এক্সট্রিমেও যেতে দেয় না, আবার কমতেও দেয় না, তাই না? একটা নির্দিষ্ট মানে নিউট্রাল অবস্থানে রাখার চেষ্টা করে। সো বেলজিয়াম এরকমই একটা কাজ করছে। অ্যান্ড বেলজিয়ামে দেখবা সবসময় যুদ্ধক্ষেত্র মানে বিভিন্ন ধরনের যুদ্ধ লেগেছিল। এর মানে ওয়াটারলু একটা যুদ্ধ ছিল যেটাতে তোমার নেপোলিয়নের পতন ঘটে, এই জিনিসটাও কিন্তু বেলজিয়ামেই হয়েছে। বেলজিয়ামের একটা জায়গার নাম হচ্ছে ওয়াটারলু। ওকে, এরপরে ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। এখানে অসংখ্য ছোট ছোট হ্রদ আছে। হ্রদ মানে কি আমি তোমাদের বলছি যে স্থলবেষ্টিত একটা জলাধার যেটা কখনো সমুদ্রে পতিত হয় না, ঠিক আছে, এটা হচ্ছে তোমার হ্রদ। তারপরে মিশরকে বলা হয় নীল নদের দেশ। আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ। আইসল্যান্ড হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র বা দ্বীপ, এখানে মাঝখানে সক্রিয় আগ্নেয়গিরি আছে, ঠিক আছে, মাঝে মাঝে আগ্নেয়গিরির মানে উদ্গীরণ হয়, এটা হচ্ছে আগুনের দ্বীপ। থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ। প্যালেস্টাইন হচ্ছে পবিত্র ভূমি। প্যালেস্টাইনের আরেক নাম কি? ফিলিস্তিন। ইতালিকে বলা হয় ইউরোপের বুট। ইতালির মানচিত্র যদি দেখো তোমরা দেখবে যেমন একটা যে এরকম, ঠিক আছে, এই জিনিসটা দেখতে হচ্ছে বুটের মতো, মানে এখানে করে পায়ের হিল, এদের হচ্ছে এই যে গ্রেট টো, এটা হচ্ছে তোমার জুতার আগের পার্ট। ইতালির মানচিত্র দেখতে এরকম, সেই জন্য এটাকে বলা হয় ইউরোপের বুট। মিশরের কায়রো শহর, এখানে কিন্তু অনেক বেশি পরিমাণ বাণিজ্যের জিনিসপত্র ছিল, মিশরীয়রা বাণিজ্য করতে, আমরা তো একটু আগে পড়াইছি। সো কায়রোকে বলা হয়তো বাণিজ্যে মানে বাজারের শহর। এখানে ভিন্ন ভিন্ন ধরনের অনেকগুলো বাজার আছে, ঠিক আছে, মানে সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় এখানে। ঢাকাকে বলা হয় কি? মসজিদের শহর। কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ, যেটা নিয়ে ভারত পাকিস্তানের
সারাদিনই হচ্ছে তোমার টম অ্যান্ড জেরির মতো লেগে আছে, ঠিক আছে। নেক্সট, বিভিন্ন স্থান, বিখ্যাত বিভিন্ন স্থানের অবস্থান। এই দেখো আমি হচ্ছে সপ্তাশ্চর্য যেখানে নিয়ে আসছি, এটা হচ্ছে বর্তমান, প্রাচীনটা দিই নাই, প্রাচীনটা এর ভিতরে আমরা আলোচনা করে ফেলছি, যে কয়টা বিখ্যাত ওই কয়টাই। এবং বর্তমান যে সপ্তাশ্চর্য আছে এটার অবস্থান কোথায় জাস্ট এইটুকু জানো, অত বেশি তোমার ব্যাখ্যা জানতে হবে না। চীনের মহাপ্রাচীর, এটা কোথায় অবস্থিত? চীনে। স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার, এই জিনিসটা তোমরা অবশ্যই দেখছো। এই যে 2014-তে যে ওয়ার্ল্ড কাপ হইলো, এটা কিন্তু ব্রাজিলে হয়েছে, তাই না? ব্রাজিলে যে হচ্ছে রিও ডি জেনিরিও, সবচেয়ে বড় যে ফুটবল মাঠটা, এই ফুটবল মাঠের উপরের দিকে পাহাড়ে দেখবে একটা ইয়ে আছে, মানে মূর্তি আছে, যে জিনিসটা তোমার হচ্ছে যীশু খ্রিস্টের মূর্তি, হাতটা এরকম করে দিয়ে আছে, ঠিক আছে, হাতটা একদম যে এরকম করা, ঠিক আছে, এরকম করা মনে হয়, ঠিক আছে, এরকম একটা মূর্তি আছে। ওই মূর্তিটাই হচ্ছে স্ট্যাচু অফ ক্রাইস্ট দ্য রিডিমার, ক্রাইস্ট মানে যীশু খ্রিস্টের মূর্তি। এটার অবস্থান হচ্ছে রিও ডি জেনেরিওতে, ব্রাজিল। পেত্রা, এটা একটা শহর, এটা হচ্ছে জর্দানে। মাচু পিচ্চু পেরুতে। চিচেন ইৎজা, এটা হচ্ছে মেক্সিকোতে। কলোসিয়াম রোমে। এবং সর্বশেষ ভারতের আগ্রার তাজমহল। এগুলো হচ্ছে বর্তমান সপ্তাশ্চর্য। অ্যানশিয়েন্ট কী কী আছে? অ্যানশিয়েন্ট হচ্ছে তোমার ওই যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, তারপরে হচ্ছে তোমার গিজার পিরামিড, এগুলো হচ্ছে প্রাচীনকালের। ওকে, নেক্সট। হ্যাঁ, এই জিনিসটা একটু ইম্পর্ট্যান্ট। এই জিনিসটা থেকে প্রশ্ন আসতে দেখা যায় যে হচ্ছে এই স্থানটা কোথায় অবস্থিত বা এই জিনিসটা কোথায় অবস্থিত, এরকম প্রশ্ন থাকে মাঝে মাঝে। তো দেখো এখানে তোমাদের জন্য আমি প্রত্যেকটা অবস্থানে কী কী বিখ্যাত বিখ্যাত স্থাপনা আছে এগুলো দিয়ে রাখছি। এবার দেখো যুক্তরাষ্ট্র মানে ইউএসএতে কী কী আছে? ইউএসএতে আছে হচ্ছে হোয়াইট হাউস। হোয়াইট হাউস কিন্তু প্রেসিডেন্টের যে বাসভবন, এটাকে বলা হয় হোয়াইট হাউস। ওয়াল স্ট্রিট, ডিজনি ওয়ার্ল্ড, তারপর স্ট্যাচু অফ লিবার্টি, পেন্টাগন, কেপ কেনেডি, এগুলোর অবস্থান হচ্ছে যুক্তরাষ্ট্রে মানে ইউএসএতে। স্ট্যাচু অফ লিবার্টিতে দাগ দিচ্ছে কারণ স্ট্যাচু অফ লিবার্টি খুবই জনপ্রিয় একটা স্ট্যাচু। এই জিনিসটা কিন্তু যুক্তরাষ্ট্রকে ফ্রান্স গিফট দিয়েছিল আর কি, তাদের যে স্বাধীনতা উপলক্ষে তাদের বন্ধুত্বের সুলভ একটা গিফট হিসেবে এই স্ট্যাচুটা ফ্রান্স এই যুক্তরাষ্ট্রকে গিফট করে, ঠিক আছে। স্ট্যাচুটা তামার তৈরি ছিল এবং বর্তমানে কালার সবুজ হয়ে গেছে। মানে তামা তো জানো তোমরা, বিক্রিয়া করে বাতাসে খোলা রাখলে এই জিনিসটা তামার উপরে প্রলেপ পরে সবুজ হয়ে যায় জিনিসটা। এর কালার কিন্তু গ্রিন না, এটার কালার ছিল হচ্ছে তামার মতো কালার, ঠিক আছে। এরপরে আসা হচ্ছে হোয়াইট হল। আরেকটা তথ্য দিয়ে, স্ট্যাচু অফ লিবার্টির হাতে একটা জিনিস লেখা আছে, ওটা হচ্ছে তোমার ওই যে ইয়ার তারিখ, আমেরিকার যে হচ্ছে বিজয় লাভ করে ওই তারিখটা লেখা আছে। তারিখটা হচ্ছে তোমার আমি যদি ভুল না করি 4 জুলাই 1776। এই জিনিসটা রোমান অক্ষরে লেখা আছে ওখানে, ঠিক আছে, এরকম লেখা আছে জুলাই আইভি, তারপরে হচ্ছে MC DXL, এরকম কিছু একটা লেখা আছে, তোমরা একটু দেখে নিবা। এটা অতটা ইম্পর্টেন্ট না, মানে আমেরিকার যে স্বাধীনতা দিবস এই জিনিসটা একটু মাথায় রাখো। 1776, 4 জুলাই 1776 এই জিনিসটা স্ট্যাচু অফ লিবার্টির এক হাতে লেখা আছে। এবার হোয়াইট হাউস কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রে, হোয়াইট হল আবার কিন্তু যুক্তরাজ্যে, যুক্তরাজ্য মানে ইংল্যান্ডে। বাকিংহাম প্যালেস, বিগ বেন হচ্ছে সবচেয়ে বড় টাওয়ার, মাঝখানে হচ্ছে তোমার ঘড়ি দেওয়া, যেখানে তোমার টুং করে বাজার সাথে সাথে সারা বিশ্বে কিন্তু হ্যাপি নিউ ইয়ার পালন করা হয়, তাই না? এটা হচ্ছে তোমার বিগ বেন। তারপরে গ্রিনিচ মান মন্দির, যেখানে দিয়ে কিন্তু আমরা হচ্ছে সারা বিশ্বের টাইম নির্ধারণ করি, তাই না? গ্রিনিচ মিন টাইম, GMT, আমাদের টাইম কত? GMT +6। এই গ্রিনিচ মান মন্দির এটাও কিন্তু যুক্তরাজ্যে। ওয়েস্টমিনিস্টার অ্যাবে, এগুলোর অবস্থান কিন্তু যুক্তরাজ্যে। কিছু এই যে সিরিয়ার কিছু বিখ্যাত শহর আছে, শহরগুলো কী কী? আলেপ্পো শহর, পালমিরা শহর, দ্য টেম্পল অফ বেল, এগুলোর অবস্থান হচ্ছে সিরিয়া। দামেস্কো, হ্যাঁ। তারপরে দেখো ইরাকে কি? এই যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, মেসোপটেমিয়া সভ্যতা ইরাকে গড়ে ওঠে। ইরাকে কিন্তু একটা অংশ কিন্তু ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, এটার অবস্থান কোথায়? বর্তমান ইরাকে। এবং একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে কারবালা। আমরা সবাই জানি ইমাম হাসান হোসেনকে কিন্তু হত্যা করা হয় কারবালার ময়দানে, এই কারবালার অবস্থানে কিন্তু বর্তমানে ইরাকে। ওকে, তারপরে পৃথিবী বিখ্যাত ট্রয় নগরী, কনস্ট্যান্টিনোপল, আয়া সোফিয়া মসজিদ, এই জিনিসটার অবস্থান কোথায়? তুরস্কে। একটু আগে আমরা বললাম তুরস্কে, ঠিক আছে। এরপরে আলেকজান্দ্রিয়া, তাহরির স্কোয়ার, পিরামিড, এগুলোর অবস্থান কোথায়? এগুলোর অবস্থান হচ্ছে মিশরে। আলেকজান্দ্রিয়া যেখানে হচ্ছে তোমার ওই যে জ্ঞান
বিশ্ব বড় হচ্ছে লাইব্রেরি ছিল এবং হচ্ছে জ্ঞান আহরণের একটা স্থান ছিল, এটা হচ্ছে আলেকজান্দ্রিয়া। মিশরের পিরামিড, গিজার পিরামিড জানো, তো পিরামিড এর অবস্থান হচ্ছে মিশরে। তারপরে তাজমহল, সিয়াচেন হিমবাহ, এটা কিন্তু হচ্ছে একটা বিরোধপূর্ণ সীমান্ত স্থান, গত ক্লাসে মনে হয় আমি বলছিলাম। তো সিয়াচেন হিমবাহ, তাজমহল, মালাবার হিল, এগুলোর অবস্থান হচ্ছে ভারতে। পাকিস্তানে কী কী আছে? হরপ্পা, মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার, হ্যাঁ, এবং তক্ষশিলা। তক্ষশিলা সম্পর্কে কিন্তু আমি তোমাদের প্রাচীন বাংলার ইতিহাস ক্লাসে পড়াইছিলাম, যেখানে হচ্ছে তোমার ওই যে চাণক্য তার হচ্ছে জ্ঞান অর্জন করতে গেছিলো তক্ষশিলায়, তাই না? তো এই প্রাচীন বাংলার ইতিহাসের মধ্যে তক্ষশিলা সম্পর্কে বর্ণনা আছে। তক্ষশিলা বর্তমান অবস্থান কিন্তু পাকিস্তানে। তারপরে চীন, চীনের কি একটু আগে বললাম না, মহাপ্রাচীর, গ্রেট ওয়াল, আবার দেখো গ্রেট হল, গ্রেট ওয়াল, গ্রেট হল, তিয়েনআনমেন স্কোয়ার, এগুলোর অবস্থান হচ্ছে চীনে। দেখো আবার কনফিউশন করবে না, হোয়াইট হল, গ্রেট হল। হোয়াইট হল হচ্ছে যুক্তরাজ্যে, হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রে, গ্রেট হল চীনে। ওকে। আইফেল টাওয়ার, আইফেল টাওয়ার কোথায় অবস্থান করছে এখন? ফ্রান্সে। ফ্রান্স মানে তোমরা জানো হচ্ছে আইফেল টাওয়ার, তাই না? ফ্রান্সের প্যারিসে। তারপরে লুভর মিউজিয়াম, ফ্রান্সের লুভর মিউজিয়াম, যেখানে হচ্ছে মোনালিসা, আমাদের হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি যে হচ্ছে বিখ্যাত আর্টিস্ট, তার যে মহান চিত্রকর্ম মোনালিসা, মোনালিসা কিন্তু বর্তমানে আছে লুভর মিউজিয়ামে। তারপরে এলিসি প্রাসাদ, নটর ডেম, নটর ডেম কলেজ না কিন্তু, নটর ডেম যে মন্দির আছে এই জিনিসটা হচ্ছে কোথায় অবস্থান করতেছে বর্তমানে? ফ্রান্সে। ওকে। ইতালি, ইতালির রোম শহরের মধ্যে কী আছে? ইতালির রোম শহরের মধ্যে ভ্যাটিকান সিটি আছে, গত ক্লাসে বলছিলাম। তো ভ্যাটিকানের অবস্থান কোথায়? ইতালির রোমে। রোমের কলোসিয়াম আছে, যেটা হচ্ছে একটা তোমার হচ্ছে নাট্য প্রদর্শনের স্থান, এটা কিন্তু ওই যে সপ্তাশ্চর্যের মধ্যে আছে। তারপরে পিসার হেলানো টাওয়ার, এই জিনিসটা তোমরা তোমাদের ফিজিক্স বই দেখবা। ফিজিক্স বইয়ে ওই যে তোমাদের চ্যাপ্টার আছে না, মহাকর্ষ অভিকর্ষ, ওখানে কিন্তু দেওয়া আছে যে গ্যালিলিও কী করছিলেন? মহাকর্ষ সূত্র আবিষ্কার করছিলেন। ওই একটা হেলানো টাওয়ারের উপরে থেকে একটা ভারী আর একটা হালকা বস্তু একসাথে ফেলে দিয়েছেন, দেখা যায় দুইটা সমান সময়ে পড়তেছে। এই জিনিসটা তিনি এই পিসার হেলানো টাওয়ার যে আছে এই টাওয়ারের উপর থেকে কিন্তু পরীক্ষাটা করছিলেন, এবং এই জিনিসটার ছবিও তোমাদের বই আছে, দেখবে একটু হেলানো একটা করে টাওয়ার, সোজা না কিন্তু একটু হেলানো। তো এই জিনিসটার অবস্থান হচ্ছে ইতালিতে। তারপর হচ্ছে নুরেমবার্গ, মিউনিক। নুরেমবার্গ কথাটা হয়তো তোমরা অনেকে শুনছো, এটা হচ্ছে একটা আইকনিক প্লেস হিসেবে গণনা করে। এই সময় হচ্ছে এই জায়গাতে তোমার যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা হচ্ছে নাৎসি বাহিনী ছিল, এই নাৎসি বাহিনীদেরকে ধরে এখানে হচ্ছে বিচার কার্য করা হয়েছে। নুরেমবার্গ, এটা হচ্ছে জার্মানিতে। মিউনিক জার্মানির হচ্ছে রাজধানী। ওকে। এরপরে লেনিনগ্রাদ, ক্রেমলিন ওয়াল, এগুলো সব হচ্ছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে রিলেটেড। এই জিনিসগুলোর অবস্থান হচ্ছে রাশিয়াতে। তারপরে আল আকসা মসজিদ, টেম্পল মাউন্ট। আল আকসা মসজিদ, টেম্পল মাউন্ট, এটা হচ্ছে তোমার ইসরায়েল আর ফিলিস্তিনের একটা সীমান্তবর্তী স্থান। যে আল আকসা মসজিদকে আমাদের হচ্ছে দ্বিতীয় কাবা বলা হয়, এবং এটা বলা হয় মুসলিমদের জন্য তৃতীয় পবিত্রতম স্থান। প্রথম যেটা হচ্ছে মক্কার মদিনা, থার্ড হচ্ছে তোমার জেরুজালেম, যেটা হচ্ছে আল আকসা মসজিদ এখানে। এবং এই জায়গাতেই আবার হচ্ছে ইহুদিদের টেম্পল মাউন্ট আছে আল আকসার পাশে, ঠিক আছে? টেম্পল মাউন্ট ওরা ধারণা করে এখানে হচ্ছে তাদের যে দেবতা আছে, মানে খ্রিস্টানরা মনে করে তাদের যে ইহুদিদের যে আবার গড, তিনি আবার আসবেন, হ্যাঁ কি এরকম একটা ধারণা করেন আর কি তারা। টেম্পল মাউন্ট কিন্তু এই আল আকসার পাশে অবস্থিত। এই জিনিসটা কোথায়? জেরুজালেম। এবং জেরুজালেমকে বলা হয় তোমার হচ্ছে মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবার জন্য হচ্ছে পবিত্র স্থান। ওকে, সবারই হচ্ছে মানে প্রধান একটা ধর্মীয় কাজ হচ্ছে এই ধর্মীয় যে স্থাপনা, এগুলো হচ্ছে এই জেরুজালেমে অবস্থিত। তারপর আছে তোমার হচ্ছে বড়বুদুর বা বান্দুং, এই জায়গাগুলো খুবই দেখো অদ্ভুত অদ্ভুত নাম, এগুলো হচ্ছে ইন্দোনেশিয়া। বড়বুদুর হচ্ছে তোমার ইন্দোনেশিয়া কি একটা হচ্ছে মুসলিম কান্ট্রি না, এটা হচ্ছে সবচেয়ে বড় জনসংখ্যায় মুসলিম কান্ট্রি, এবং হচ্ছে এটা দ্বীপ রাষ্ট্র। তো ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় একটা দ্বীপ আছে, দ্বীপটার নাম হচ্ছে জাভা দ্বীপ। ওই জাভা দ্বীপের মধ্যে কিন্তু এই দুটো অবস্থান, এখানে হচ্ছে বৌদ্ধদের একটু আধিপত্য আছে, ঠিক আছে? জাভা দ্বীপের মধ্যে বৌদ্ধদের আধিপত্য হলো অঞ্চলগুলো হচ্ছে তোমার বড়বুদুর আর হচ্ছে বান্দুং। তারপর লিবিয়াতে আছে হচ্ছে বেনগাজি, গ্রিন স্কোয়ার, তেমন ইম্পর্টেন্ট না। তারপরে আছে তোমার হচ্ছে ওয়াটারলু, একটু আগে তোমাদের বললাম না বেলজিয়াম, বাফার স্টেট বেলজিয়াম। তো এই বেলজিয়ামের একটা স্থান যেটা হচ্ছে ব্রাজেলস, বেলজিয়ামের রাজধানী, ব্রাজেলসের একটু পাশে ওটা হচ্ছে ওয়াটারলু, যেই জায়গাতে তোমার নেপোলিয়ন বোনাপার্টের যুদ্ধ করছিলেন এবং যুদ্ধেতে নেপোলিয়ন বোনাপার্ট পরাজিত হয়েছিলেন, এবং ওয়াটারলুর যুদ্ধের মাধ্যমে কিন্তু নেপোলিয়ন বোনাপার্টের পতন ঘটে। ওকে। তারপরে আসা হচ্ছে, এবং দেখো একটু আগে দেখলাম যে হচ্ছে বিশ্বযুদ্ধের
মাধ্যমে হচ্ছে বেলজিয়ামের এরকম কাহিনী, তারপরে আবার ওয়াটারলু যুদ্ধ, মানে বেলজিয়াম হচ্ছে তোমার রণক্ষেত্র বলা যায়, ঠিক আছে, ইউরোপের রণক্ষেত্র। ইউরোপের সব ধরনের যুদ্ধ দেখো এই বেলজিয়ামকে কোনো না কোনোভাবে কিন্তু প্রত্যক্ষ আর পরোক্ষভাবে কিন্তু জড়িত, তাই কিনা। তারপর আসো বাংলাদেশ স্কোয়ার। বাংলাদেশ স্কোয়ার বিভিন্ন দেশেই আছে, বাট লাইবেরিয়াটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পরবর্তীতে সরকারের অবদানে, মানে সরকার নিজে খরচ করে কিন্তু বিভিন্ন জায়গায় বাংলাদেশ স্কোয়ার বানাইছে। বাট বাংলাদেশ স্কোয়ার যেটা হচ্ছে লাইবেরিয়া থেকে করা হয়েছে, এটা হচ্ছে লাইবেরিয়াতে গৃহযুদ্ধ চলতেছিল নিজেদের মধ্যেই, এবং জাতিসংঘ থেকে শান্তিরক্ষা বাহিনী গেছিলো বাংলাদেশের, এবং পরবর্তীতে সব কিছু সলভ করে দেয়, ওরা খুব ভালোভাবে দায়িত্ব পালন করে। অ্যান্ড তারপরে লাইবেরিয়া হচ্ছে খুশি হয়ে তারা হচ্ছে বাংলাদেশ স্কোয়ার নামে একটা স্থাপনা বা একটা স্থানের নামকরণ করে বাংলাদেশ স্কোয়ার। পরে আসো, এরপরে আমরা পড়বো হচ্ছে বিখ্যাত ব্যক্তিবর্গ। বিখ্যাত ব্যক্তিবর্গ মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা অবদান রাখছেন। এরকম যদি ব্যক্তিবর্গ পড়তে যাই আমরা শুরু থেকে, ইতিহাসে কিন্তু অনেক 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 মানুষ আছে, সবার সম্পর্কে কিন্তু জানাও সম্ভব না, মনে রাখাও সম্ভব না। সো আমরা এগুলাই নিয়ে আসছি যেই কয়টা তোমার ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে। সো ওই কয়েকজন ব্যক্তি সম্পর্কে আমি নিয়ে আসছি এখানে। দেখো, প্রথমে হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে তারা কী কী ক্ষেত্রে অবদান রাখছে এবং কী কী অবদান রাখছে সেই হিসাব কিন্তু আমরা তাদের ফিল্ড ওয়াইজ ভাগ করে রাখছি। সো এখানে সর্বপ্রথম আমরা বিখ্যাত ব্যক্তিবর্গের মধ্যে পড়ব হচ্ছে মহাত্মা গান্ধী সম্পর্কে, মানে রাজনীতি বিষয় আছে মহাত্মা গান্ধী। দেখো, মহাত্মা গান্ধী ওকে, মহাত্মা গান্ধীর আসল নাম হচ্ছে মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে বলা হয় ভারতের জাতির পিতা। ভারতের জাতির পিতা বলা হচ্ছে মহাত্মা গান্ধীকে। ভারত পাকিস্তান তো একসাথে ছিল, তারা কিন্তু দেশভাগের মাধ্যমে কিন্তু 1947 সালে দুই দেশ ভাগ হয়ে যায়। তাহলে পাকিস্তানের জাতির পিতাকে, পাকিস্তানের জাতির পিতা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, ঠিক আছে। মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে পাকিস্তানের জাতির পিতা, এবং তার দেওয়া হচ্ছে একটা মানে তত্ত্ব ছিল দ্বিজাতি তত্ত্ব, যার ভিত্তিতে কিন্তু ভারত পাকিস্তান বিভক্ত হয় 1947 সালের 15 এবং হচ্ছে 16 আগস্ট, তাই না, 14 আর 15 আগস্ট। 15 আগস্ট হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস। ওকে, এরপর আসা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা হচ্ছেন একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি বা হচ্ছে নিগ্রো যাকে বলে। তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট। দক্ষিণ আফ্রিকাতে তোমার হচ্ছে যে বর্ণবাদ, যেটা ইংরেজিতে বলে রেসিজম, এই জিনিসটা অনেক বেশি গাঢ়ভাবে জড়িত। মানে বর্ণবাদী বলে কি, তারা হচ্ছে মানে নিগ্রোদের দিয়ে সব ধরনের নিচু জাতের যে কাজগুলো আছে এগুলো করায়, আর উচ্চ উচ্চ পদে সবসময় হচ্ছে যারা হোয়াইট মানে ফর্সা তাদেরকে রাখে। তো এই জিনিসটা সারা বিশ্বেই প্রচলন আছে। আমরা অতটা দেখি না, কারণ আমাদের দেশ হচ্ছে মিক্সড কালার, তাই না, আমরা হচ্ছে মঙ্গোলিয়ান, তাই না, আমাদের হচ্ছে একদম বেশি ডার্ক মানে ব্ল্যাকও নাই, আবার বেশি হোয়াইটও নাই, ঠিক আছে। কিন্তু এই জিনিসটার মানে তফাৎ দেখা যায় আমেরিকা, তারপর হচ্ছে ইউরোপ, এই আফ্রিকা, এই অঞ্চলগুলোতে এই হোয়াইট আর ব্ল্যাকের যে বৈষম্য, এই জিনিসটা দেখা যায়। এবং তাদের বিরুদ্ধে কাজ করছেন হচ্ছে নেলসন ম্যান্ডেলা। এই বর্ণবাদ প্রথা বিলোপ করার ক্ষেত্রে তার অবদান সবচেয়ে বেশি, এবং তিনি হচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট। তার একটা উপাধি আছে, তার উপাধি হচ্ছে মাদিবা। ওকে, নেলসন ম্যান্ডেলাকে কিন্তু একটা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল, তত কিছু আমরা জানবো না। আমরা হচ্ছে নেক্সটে আসি, আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন তিনি হচ্ছে, তোমরা অনেকে হয়তো জানো যে হচ্ছে আব্রাহাম লিঙ্কনের একটা যে চিঠি পাওয়া যায়, তার ছেলের টিচারকে তিনি লিখছিলেন একটা চিঠি, যে আব্রাহাম লিঙ্কন তার ছেলেকে কিভাবে পড়াইতে হবে, কিভাবে কি সব কিছু নিয়ে। এই জিনিসটা অনেক স্কুল কলেজেই মানে টাঙানো থাকে, তোমরা অনেকে হয়তো দেখছো। তার উপাধি হচ্ছে দ্য অনেস্ট অ্যাবে অ্যান্ড দ্য গ্রেট ইম্যান্সিপেটর। তিনি হচ্ছে দাসপ্রথা বিলোপকারী, মানে আমেরিকায় যে দাসপ্রথা ছিল এই জিনিসটা তিনি সর্বপ্রথম এই দাসপ্রথাটা বাতিল করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকা পালন করে। তিনি কিন্তু আমেরিকার 16তম প্রেসিডেন্ট। বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট কততম? একটু আগে আমরা পড়ছি মানে গত ক্লাসে, যে আমেরিকার বর্তমান 47তম প্রেসিডেন্ট চলে। 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? ডোনাল্ড ট্রাম্প। এবং নির্বাচন হয়েছে কততম? নির্বাচনটা ছিল হচ্ছে 60তম নির্বাচনের মাধ্যমে 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়যুক্ত হয়েছে। এরপরে আসা হচ্ছে 4 নম্বরে আছে উইনস্টন চার্চিল, যিনি হচ্ছেন ইংল্যান্ডের অধিবাসী। তাকে বলা হয় দ্য ব্রিটিশ বুলডগ, ঠিক আছে, দ্য ব্রিটিশ বুলডগ। তার হচ্ছে আচরণ কথাবার্তা এমন ছিল যে তাকে মানে খুবই রাগী একজন মানুষ ছিল, ঠিক আছে। এবং তার একটা পোর্ট্রেট তোমরা অনেক জায়গায় দেখবে, একটা চেয়ারের উপর বসে আছে, একজন হাত এরকম করে দেওয়া, মানে এমনভাবে তাকাইছে। হ্যাঁ, এই পোর্ট্রেটটা হচ্ছে খুবই জনপ্রিয়। এটা তোলার পিছনে একটা কাহিনী আছে। তিনি হচ্ছেন দ্য ব্রিটিশ বুলডগ তাকে বলা হয়তো। তিনি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের নেতৃত্ব দিয়েছেন। ওকে, তারপর আসা হচ্ছে অ্যাঞ্জেলা মার্কেল।
অ্যাঞ্জেলা মার্কেল। অ্যাঞ্জেলা মার্কেল হচ্ছে জার্মানির অধিবাসী এবং জার্মানির একজন শাসক, ঠিক আছে। তাকে বলা হয় হচ্ছে ইউরোপের লৌহ মানবী, ঠিক আছে। অ্যাঞ্জেলা মার্কেলকে বলা হয় ইউরোপের লৌহ মানবী। জার্মান কি ইউরোপের অন্তর্ভুক্ত না, সেই জন্য। এবং তিনি কিন্তু নারী। তো মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, যে কোনো ভর্তি পরীক্ষা বলো, যেখানে তোমার হচ্ছে নারীর কথা উল্লেখ আছে, ওখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ওকে, এরপর আসা হচ্ছে ফিদেল কাস্ত্রো। ফিদেল কাস্ত্রো এই নামটা তোমরা হয়তো এই 24-এ এসে অনেক বেশি শুনছো। আমরা যখন আন্দোলন করি তখন কিন্তু আমরা হচ্ছে একই ধরনের একটা মানে বাক্য ইউজ করছি, তাই না? একই ধরনের একটা স্লোগান ইউজ করছি, যে স্লোগানটা হচ্ছে ফিদেল কাস্ট্রোর দেওয়া, সেটা হচ্ছে প্যাট্রিয়া মুয়ের্তো, তাই না? মানে বাংলায় বলে হচ্ছে মাতৃভূমি অথবা মৃত্যু, ঠিক আছে, মাদারল্যান্ড অর ডেথ। তো এই উক্তিটা কিন্তু ছিল হচ্ছে ফিদেল কাস্ত্রো। ফিদেল কাস্ত্রো হচ্ছে কিউবার এক বিপ্লবের একজন স্থপতি, মানে কিউবার মানে ফাদার অফ দ্য নেশন বলা যায়, ঠিক আছে। এবং তারই একজন সহযোগী, তার সহযোগীর নাম হচ্ছে চে গুয়েভারা। চে গুয়েভারা হচ্ছে একজন আর্জেন্টাইন ব্যক্তি, আর্জেন্টিনার অধিবাসী। তিনি কিন্তু একজন ডাক্তার ছিলেন, ঠিক আছে। চে গুয়েভারা ছিল একজন ডাক্তার। সে হচ্ছে ভবঘুরে টাইপের, সারা দেশ বিদেশ ঘুরে বেড়াতো। এবং যখন তিনি কিউবার হচ্ছে এরকম বিপ্লব চলতেছিল, তখন কিউবার যে বিপ্লবের যে নেতা ফিদেল কাস্ত্রোর সাথে তিনি একসাথে হন, এবং একসাথে হয়ে তিনিও এই কিউবান বিপ্লবের নেতৃত্ব দেন, ঠিক আছে। এবং চে গুয়েভারা এবং ফিদেল কাস্ত্রো এদের যে বুদ্ধিমত্তা এবং তাদের যে পরিকল্পনা, এটার কাছে কিন্তু তৎকালীন শাসক তারা হার মানে এবং কিউবা নিজেদের স্বাধীনতা অর্জন করে। এরপর আসে দেখো হচ্ছে তোমার মুস্তফা কামাল বা কামাল পাশা, বা যাকে বলা হয় আতাতুর্ক। অনেক জায়গায় পড়বে কামাল আতাতুর্ক বা মুস্তফা কামাল আতাতুর্ক, এরকম নামটাও আছে। তো আতাতুর্ক বলা হয় তাকে তুরস্কের জনক, ঠিক আছে। তিনি হচ্ছেন আধুনিক তুরস্কের জনক। তো এই কজন হচ্ছে বিখ্যাত ব্যক্তিবর্গ রাজনীতির ক্ষেত্রে। এর পরবর্তীতে আমরা পড়ব হচ্ছে সাহিত্য। সাহিত্য বিষয়ে পড়তে গেলে সবার আগে আসবে হচ্ছে আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তিনি হচ্ছেন এশীয় প্রথম নোবেলজয়ী। এটা সাবজেক্ট কোনো ভ্যারি না, যে কোনো সাবজেক্ট হোক না কেন, এশিয়ার মধ্যে সর্বপ্রথম ব্যক্তি তিনি নোবেল পাইছেন। কোন বিষয়ে পাইছেন? সাহিত্যে পাইছিলেন। তার একটা কবিতার জন্য, কবিতার নাম হচ্ছে মানে কাব্যগ্রন্থ নাম কি? গীতাঞ্জলি, তাই না? গীতাঞ্জলির জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার পাইছিলেন। এবং কত সালে পাইছেন, কী পাইছেন, এটা আমি তোমাদের বলবো না, তোমরা সবাই জানো, ঠিক আছে। এরপরে আসা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। উইলিয়াম শেক্সপিয়ারের জন্ম মানে দেশটা হচ্ছে তোমার ইংল্যান্ডের অধিবাসী। তার উপাধি হচ্ছে দ্য বার্ড অফ অ্যাভন, ঠিক আছে। তার উপাধি হচ্ছে দ্য বার্ড অফ অ্যাভন। এবং তার বিখ্যাত দুইটা রচনা আছে, একটা হচ্ছে হ্যামলেট, একটা হচ্ছে ম্যাকবেথ। এগুলো হচ্ছে নাটক, এবং এটা হচ্ছে ইতিহাসের খুবই বিখ্যাত ট্র্যাজেডি নাটক, ঠিক আছে, হ্যামলেট এবং ম্যাকবেথ। এবং এটা নিয়ে তোমাদের মেডিকেল একবার মনে হয় প্রশ্ন আসছিল, হ্যামলেট কার রচনা, এরকম। তো এবার ধারণা করা যায়, দেখো যে তোমার ম্যাকবেথ চলে আসছে। ম্যাকবেথ কার রচনা? এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের রচনা। তারপরে নিচের লাইন থেকে কিন্তু তোমাদের মেডিকেল একদম ডিরেক্ট প্রশ্ন আসছিল, ওয়ার অ্যান্ড পিস কার লেখা? ওয়ার অ্যান্ড পিস কার লেখা? তিনি হচ্ছেন লিও টলস্টয়। টলস্টয় বা তলস্তয় বলে অনেক জায়গায়। তিনি হচ্ছে রাশিয়ার অধিবাসী, তাকে বলা হয় রাশিয়ান ঋষি, ঠিক আছে। তার আরেকটা বই আছে আন্না কারেনিনা, ঠিক আছে। এই দুইটার জন্য তিনি খুবই বিখ্যাত। এবং ওয়ার অ্যান্ড পিস হচ্ছে লিও টলস্টয়ের লেখা। টলস্টয়ের লেখাগুলো খুবই সুন্দর। তোমরাও জেনে অবাক হবে যে তোমরাও টলস্টয়ের লেখা পড়ছো, সবাই পড়ছো, জেনে অবাক হচ্ছ। আচ্ছা, তোমাদের বলি, তোমরা হচ্ছে আনন্দ পাঠ বই পড়তে না? ক্লাস 7 আর 8-এ মনে হয় একটা গল্প ছিল যে 3.5 হাত জমি, যে একজন মানুষ সকাল থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত যতটুকু এরিয়া দৌড়ায় আসতে পারবে ততটুকু এরিয়া তার, তাই না? কত যেন রুবল দিত। তো রাশিয়ার মুদ্রার নামও কিন্তু রুবল, অ্যান্ড হচ্ছে রাশিয়ার অধিবাসী ছিল। সেই কারণে দেখো ওই গল্পটা কিন্তু তোমরা সবাই পড়ছো, 3.5 হাত জমি। এটা কার লেখা ছিল? ওটা কিন্তু লিও টলস্টয়ের লেখা ছিল। ওকে, আমরা বাংলা অনুবাদটা পড়ছি। এরপরে দেখো আছে হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। আর্নেস্ট হেমিংওয়ে, তার দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। তার নামটা দেখো হেমিংওয়ে, হেম কথাটা আছে না, তার উপাধি হচ্ছে আঙ্কেল হেম। তার একটা উপন্যাস আছে যেটার জন্য তিনি নোবেল পুরস্কার পাইছিলেন, সেটা হচ্ছে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এখানে গল্পটা একটু এরকম, একজন মানে বৃদ্ধ লোক, ওল্ড ম্যান, তিনি হচ্ছে জাহাজে না তো নৌকা করে যায় একটা হচ্ছে মাছ ধরার জন্য, বড় ধরনের একটা মাছটা তিনি হচ্ছে ধরার জন্য যায়। অনেক সাহসিকতা লাগে, মাছটাকে অনেক কষ্টে যুদ্ধ করে তাকে হারায়। মাছটাকে যখন তিনি ধরে আনতেছিল তখন হাঙ্গরে এসে মাছ খেয়ে ফেলে। পরে তিনি হচ্ছে কাঁটা নিয়ে বাসায় ফেরে, মাছের কাঁটা নিয়ে বাসায় ফেরে। এবং তিনি হতাশ হয় না, তিনি হচ্ছে সবসময় মাথায় রাখে না, আমি যেহেতু পারছি, মাছটাকে হারাইতে পারছি, তার মানে আমি সফল, ঠিক আছে। সো এরকম সামথিং একটা কাহিনী আছে এটাতে। তারপরে আছে দেখো পাবলো নেরুদা। পাবলো নেরুদা হচ্ছে চিলির একজন অধিবাসী, তাকে বলা হয় হচ্ছে ভালোবাসার কবি।
তারপরের লাইনে দেখো আছে হচ্ছে হোমার। হোমার সম্পর্কে আমি তোমাদের ওই যে গ্রিক সভ্যতা পড়ানোর সময় বলছি, তাকে বলা হয় হচ্ছে অন্ধ কবি বা দ্য ব্লাইন্ড বার্ড, তাই না? বার্ড মানে হচ্ছে কবি। তো ব্লাইন্ড বার্ড বা অন্ধ কবি, তিনি কিন্তু মহাকাব্যের জনক, ঠিক আছে? মহাকাব্য রচনা করেন তিনি দুইটা, নাম কি? ইলিয়াড এবং হচ্ছে ওডিসি। ওকে, ইলিয়াড আর ওডিসি রচয়িতাকে গ্রিসের কবি মহাকবি হোমার, যাকে বলা হয় অন্ধকবি বা ব্লাইন্ড বার্ড। তারপরে দেখো আরেকজনের নাম আছে, তিনি হচ্ছেন জেন অস্টেন। জেন অস্টেন তিনি হচ্ছেন ইংল্যান্ডের অধিবাসী। তার একটা বিখ্যাত বই আছে, সেটা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রিজুডিস। ওকে, এখান থেকে প্রশ্ন আসছিল বিভিন্ন কোনো একটা ভার্সিটি অ্যাডমিশনে মেবি। তারপরে দেখো নাজিম হিকমত। নাজিম হিকমত সম্পর্কে আমি তোমাদের মনে হয় কোনো একটা ক্লাসে বলছিলাম, মানে মেবি হচ্ছে মুক্তিযুদ্ধের ক্লাসের মধ্যে। নাজিম হিকমত হচ্ছেন তুরস্কের একজন বিপ্লবী কবি, এবং তিনি কিন্তু তার কবিতার লেখার কারণেই কিন্তু প্রায় 40 বছর খানিক জেল খাটছেন। হ্যাঁ, মানে তিনি এতটাই বিপ্লবের কবিতা লিখতেন। তিনি তুরস্কের যে অটোমান সাম্রাজ্য আছে তখনকার সময়কার, তিনি একজন 1900 সালের দিকে, ঠিক আছে, 1900 সালের দিকে কিন্তু তিনি এই বিভিন্ন কবিতা রচনা করছেন। মানে তুরস্কের যে বিপ্লব, তুরস্কের যে স্বাধীনতা, এর ক্ষেত্রেও কিন্তু তার অবদান আছে, ঠিক আছে। পরবর্তীতে কামাল আতাতুর্ক, তখন কিন্তু কামাল আতাতুর্কের আগে কিন্তু তিনি এই কবিতা রচনাগুলো করছেন। তারপরে দেখো 9 নম্বরে আছে জে.কে. রাউলিং। তোমাদের অনেকেরই প্রিয় একটা সিরিজ, সেটা হচ্ছে হ্যারি পটার। অনেকে হয়তো বই পড়ছো, অনেকে হয়তো মুভি দেখছো। হ্যারি পটারের যে রচনা করছেন তিনি হচ্ছেন জে.কে. রাউলিং। তিনি একজন মহিলা মানুষ, এবং যেহেতু মেয়ে মানুষ তার মানে খুবই ইম্পর্ট্যান্ট। জে.কে. রাউলিং কী রচনা করেন? হ্যারি পটার। ওকে, নেক্সট আমরা সাহিত্য শেষ করলাম, এবার আসবো হচ্ছে বিজ্ঞান। আমাদের সবার প্রিয় বিজ্ঞান, তাই না? ছোটোবেলা থেকে এই বিজ্ঞানের প্রতি ফ্যাসিনেশন থেকেই তো তোমরা সায়েন্স নিছো, তাই না? তো এখন আসছো মেডিকেল অ্যাডমিশন দিতে। দেখো বিজ্ঞানের আমরা কয়েকজন বিজ্ঞানীর নাম লিখছি, এই সম্পর্কে একটু একটু করে তথ্য জানবো, অত বিস্তারিত জানার দরকার নেই। এবং প্রত্যেক বিজ্ঞানের যদি কোনো বই থাকে বা কোনো স্পেশাল আবিষ্কার থাকে, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন প্রথমে দেখো লেখা আছে আলবার্ট আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন সম্পর্কে তোমরা তোমাদের ফিজিক্স বইয়ে পড়ছো। তিনি কি আপেক্ষিকতার জনক, তাই না? আপেক্ষিকতা তত্ত্ব, যে তার একটা বিখ্যাত সূত্র আছে, সূত্রটা কি E=mc², তাই না? মানে কি ভর শক্তির সমীকরণ যাকে বলা হয়, তাই না? ই মানে হচ্ছে শক্তি, এমতে হচ্ছে মাস বা ভর, আর সি হচ্ছে আলোর বেগ, তাই না? তার মানে একটা বস্তুকে আলোর বেগে চালালে এটা শক্তি নির্গমন করবে, তাই কি না? এটা হচ্ছে ভর শক্তির সমীকরণ। কে দিয়েছেন? আলবার্ট আইনস্টাইন। তিনিও কিন্তু নোবেল বিজয়ী। এরপরে দেখো আইজ্যাক নিউটন। নিউটন হচ্ছেন তোমার ক্যালকুলাসের জনক, তারপরে আধুনিক পদার্থবিজ্ঞান, মানে সব কিছুরই দেখো তার নিউটনের অবদান আছে। নিউটনের তোমার গতিবিদ্যার যে সূত্রগুলো আছে, তাই না? নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, এগুলো তোমরা পড়ছো। নিউটনের থার্ড ল সবাই জানে, যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? এটা হচ্ছে নিউটনের থার্ড ল। তারপরে দেখো নিউটন সম্পর্কে আমরা আর পড়লাম না, তোমরা সবাই জানো মাথার উপর আপেল পরে, হ্যান ত্যান অনেক কিছু। এরপর আসে হচ্ছে মেরি কুরি। মেরি কুরি মেয়ে মানুষ, আবার আসবে পরীক্ষায়। দেখো মেরি কুরি, তার দেশ ছিল হচ্ছে তোমার পোল্যান্ড, এবং তিনি হচ্ছে পলিশ ফ্রান্স, মানে হচ্ছে পোল্যান্ড এবং ফ্রান্স দুই দেশের অধিবাসী ছিলেন পরবর্তীতে। তিনি হচ্ছেন তেজস্ক্রিয়তা নিয়ে হচ্ছে গবেষণা করছেন। তিনি তার জীবনটা পুরোপুরি তেজস্ক্রিয়তার প্রতি হচ্ছে উৎসর্গ করে দিয়েছেন, এবং পরবর্তীতে মারাও গেছিলেন তার তেজস্ক্রিয়তার প্রভাবেই, ঠিক আছে? বয়সও ছিল অবশ্য, তারপরেও তিনি তেজস্ক্রিয়তার প্রভাবেই আসলে মারা গেছেন। এবং মেরি কুরি একমাত্র নারী ব্যক্তি যিনি 2বার নোবেল পাইছেন। শুধু একমাত্র নারী না, একমাত্র ব্যক্তি, ছেলে মেয়ে সবার মধ্যে একমাত্র ব্যক্তি যে 2বার নোবেল পাইছেন। না একমাত্র নারী যিনি 2বার নোবেল পাইছেন, একমাত্র ব্যক্তি যিনি 2 বিষয়ে নোবেল পাইছেন, ঠিক আছে? 2টা বিষয় কি? ফিজিক্স, কেমিস্ট্রি, পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞান, 2টাতেই কিন্তু মেরি কুরি নোবেল পুরস্কার পাইছেন। তার আবিষ্কার করা 2টা হচ্ছে মৌল আছে। আমরা হচ্ছে কয়টা মৌল পড়ি? 118টা মৌল পড়ি না, তার ভিতরে 2টা মৌল হচ্ছে মেরি কুরির আবিষ্কার করা। কি কি? একটা হচ্ছে পোলোনিয়াম, আর আরেকটা হচ্ছে রেডিয়াম। ওকে, পোলোনিয়াম তিনি তার ওই যে দেশকে ভালোবাসে পোলোনিয়াম নাম দিয়ে দিয়েছিল, পোল্যান্ড হিসেবে। তারপরে চার্লস ডারউইন। চার্লস ডারউইন সম্পর্কে তোমরা সবাই জানো, জিনতত্ত্ব বিবর্তন যে চ্যাপ্টারটা পড়ছো, ওখানে কিন্তু চার্লস ডারউইন সম্পর্কে লেখা আছে। চার্লস ডারউইন তিনি হচ্ছেন প্রাকৃতিক নির্বাচন যে মতবাদ আছে, এই মতবাদের জনক, এবং বিবর্তনের জনক কিন্তু না, বিবর্তনের জনক হচ্ছে এম্পেডোক্লিস। তোমাদের বইয়ে আছে, দেখে নেবা। তোমরা হয়তো এর ভিতরে কোনো পরীক্ষাতে ভুল করছো। তারপরে বলেছে চার্লস ডারউইন হচ্ছেন
প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব, যেগুলো ন্যাচারাল সিলেকশন, তার একটা বই আছে, বইটার নাম হচ্ছে অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। তিনি একটা জাহাজে করে বিশ্ব ভ্রমণ করেন, জাহাজটার নাম হচ্ছে HMS বিগল। এটা তোমাদের বইয়ে আছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে। তো HMS বিগল জাহাজে করে তিনি যাওয়ার সময় বিভিন্ন এলাকা দেখেন এবং তার প্রাকৃতিক নির্বাচন মতবাদ, ন্যাচারাল সিলেকশন মতবাদের উপর ভিত্তি করে তিনি একটা বই লেখেন, দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, যেটা সারা বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় হয় এবং ফার্স্ট ডেতেই মনে করো সব কপি সেল হয়ে গেছিলো, এরকম একটা অবস্থা। খুবই জনপ্রিয় একটা বই। তারপর আসা হচ্ছে নিকোলা টেসলা। ফিজিক্স নিয়ে এনথুজিয়াস্ট কিন্তু টেসলার নাম শোনো নাই এরকম ব্যক্তি নাই, ঠিক আছে। টেসলা এমন একজন বিজ্ঞানী যাকে বলা হয় হচ্ছে তিনি আসলে ভুল সময়ে জন্মগ্রহণ করা একজন বিজ্ঞানী, ঠিক আছে। তার সময় তিনি যদি প্রপার সাপোর্ট পাইতেন অ্যান্ড হচ্ছে তিনি যদি প্রপার গাইডলাইন বা এভরিথিং, তাকে যদি একটা আর্থিক সাহায্য দেওয়া যেত এবং কেউ সাপোর্ট করতো, তাহলে তিনি এমন এমন কিছু করে ফেলতেন যা এখনকার দিনেও আমরা কল্পনা করতে পারি না। তিনি চাইছিলেন পুরো বিশ্বকে ওয়্যারলেস বানাইতে। আমরা যখন কারেন্ট এখানে দেখতেছো না, যত কিছু সব কিছু তো তার দিয়ে, তাই না? উনি চাইছিলেন তারবিহীন পৃথিবী গঠন করবে, এরকম একটা সিস্টেম। এবং তিনি কিন্তু যে তড়িৎ চুম্বক যেটা আছে, চুম্বকের মাধ্যমে যে টেসলা কয়েল তোমরা দেখবা, তারপরে হচ্ছে তিনি হচ্ছেন কিন্তু এই যে এসি কারেন্ট নিয়ে কিন্তু অনেক ধরনের কিন্তু তিনি হচ্ছেন এক্সপেরিমেন্ট করছেন, বাট তার অত বেশি তোমার আর্থিক অবস্থা ভালো ছিল না। দেন হচ্ছে তিনি কারো সাপোর্টও পান নাই, কারণ তৎকালীন সময় আলভা এডিসন ছিল, তিনি হচ্ছে কেবল লাইট বানাইছে যেটা হচ্ছে তার দিয়ে চলবে। মানুষজন হচ্ছে কয়লা পোড়ায় বিজনেস করে হচ্ছে কয়লা দিয়ে আগুন টাগুন জ্বালাবে, এগুলোর সেল করবে। তিনি যদি এখন ওয়্যারলেস বানায় ফেলে টেসলা, তাহলে তো সবারই মানে অর্থনীতি মানে বাণিজ্যই অচল হয়ে যাবে। এই জন্য টেসলাকে কেউ মানে আগাইতে দেয় নাই, পিছন থেকে টান দিয়ে ধরে রাখছিল, ঠিক আছে। তারপর আসে হচ্ছে গ্যালিলিও হচ্ছে দূরবীক্ষণ আবিষ্কার করেন। তিনি হচ্ছেন যে মহাকর্ষ সূত্র আরও কী আছে না, গ্যালিলিও সম্পর্কে পড়ে আসছো। তারপর আসো দেখি স্টিফেন হকিং হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান যারা একটু গবেষণা করো বা যারা হচ্ছে একটু ভালোবাসো অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান এসব বিষয়, তারা কিন্তু স্টিফেন হকিংয়ের অনেক বেশি ভক্ত। অনেকেরই ফেভারিট সায়েন্টিস্ট হচ্ছে স্টিফেন হকিং। ওই যে হুইল চেয়ারে বসা স্টিফেন হকিং দেখছো অবশ্য সবাই। তো স্টিফেন হকিংয়ের একটা বিখ্যাত বই আছে, এই বইটা হচ্ছে তোমার বাংলা নাম ইংলিশ নাম দুইটাই খুবই জনপ্রিয় এবং দুইটাই মনে রাখতে হবে। এবার একটা প্রশ্নও আসছে তোমাদের মেডিকেলে একবার, ঠিক আছে। তার বইটার নাম হচ্ছে কালের সংক্ষিপ্ত ইতিহাস। যার ইংরেজিতে বলা হয় দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম। কাল মানে কিন্তু সময়, কাল মানে আবার টুমরো না, ওকে। ওকে, দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম বা কালের সংক্ষিপ্ত ইতিহাস। তোমরা ফিজিক্সে পড়ছো না, কালের সূত্র, সমকাল সূত্র, সমদৈর্ঘ্যের সূত্র, এরকম না। কাল মানে কিন্তু সময়, স্থান কাল এরকম। তো কালের সংক্ষিপ্ত ইতিহাস বা দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এটা কিন্তু লেখছেন হচ্ছেন স্টিফেন হকিং। তারপর রিচার্ড ফাইনম্যান, তিনি হচ্ছেন যে তোমার কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সের নিয়ে অনেক বেশি গবেষণা করছেন, খুবই জনপ্রিয় একজন ব্যক্তি। তার লেকচার্সগুলো এখনও অনেক যারা হচ্ছে সায়েন্স টিচার বলো বা অনেক বড় বড় প্রফেসর তারা ফলো করেন। তিনি হচ্ছেন MIT থেকে পাশ করা একজন প্রফেসর। তিনি হচ্ছেন কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্সের জনকই বলা যায়, ঠিক আছে। তারপর আসা হচ্ছে টিম বার্নার্স লি। তিনি হচ্ছেন WWW এর জনক, মানে মোট কথা ইন্টারনেটের জনক, ঠিক আছে। WWW যার ফুল ফর্ম কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তাই না? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, WWW। তার প্রতিষ্ঠানটার নাম ছিল হচ্ছে তোমার W3C, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, ঠিক আছে। এখান থেকে তারা হচ্ছে তোমার এই যে HTTP, HTML এইসব যে ল্যাঙ্গুয়েজ আছে এগুলো ইউজ করে ওয়েবসাইট বিল্ড আপের যে কাজটা তারাই শুরু করেন। এবং এখান থেকে কিন্তু অ্যাব্রিভিয়েশনগুলো খুবই খুব ইম্পর্ট্যান্ট। একবার আসছিল WWW এর পূর্ণরূপ কী, সো এখান থেকে মাথায় রাখো HTTPর ফুল ফর্ম কী, HTML এর ফুল ফর্ম কী, তারপরে হচ্ছে URL এর ফুল ফর্ম কী। এই ফুল ফর্মগুলো তোমরা ICT-তে পড়ে আসছো, ইন্টারমিডিয়েট ICT বই ছিল সুন্দর করে। তারপরে বলে HTTP মানে হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTML মানে হচ্ছে কি হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর একটা আছে ভাইরাসের ফুল ফর্ম কি, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ, ঠিক আছে।
এটা হচ্ছে আমার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিএমইউতে পরীক্ষা আসছিল, আমি পরীক্ষা দিচ্ছিলাম, আমার সামনের জন আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করছে, মানে প্রশ্ন কেবল দিয়েছে, বলছে তোমরা প্রশ্ন উল্টাবা না, ঠিক আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিএমইউতে পরীক্ষা দিচ্ছিলাম, আমার সামনের জন একটা মেয়ে ছিল, সে আমাকে বলতেছে যে প্রশ্ন দিছে, জাস্ট তার হাতে পৌঁছাইছে, আমার হাতে এখনও পৌঁছায়নি, প্রশ্ন দিয়ে যাচ্ছে একটা একটা করে রোতে, বলছে প্রশ্ন এখন উল্টাবা না, বেল দেওয়ার সময় উল্টাবা, আগে দিক নির্দেশনা দেবে। ওই আমাকে পিছনে ডাক দিয়ে বলতেছে যে হচ্ছে এই ভাইরাসের ফুল ফর্ম কী। তা আমি একদম ডিরেক্ট বলেছি ভাইটাল ইনফরমেশন রিসোর্স অ্যান্ড আন্ডারসিস। হচ্ছে এটা কোনো হয়তো আসবে না। যখনই আমি প্রশ্ন উল্টায় দেখি এই প্রশ্ন ফার্স্ট পেজে, কী ব্যাপার, এই একটা প্রশ্ন 1 নাম্বার তো আমার থেকে বেশি পাবে, ঠিক আছে। এটা একটা মজার ঘটনা। তারপরে আমি চান্স পাই নাই, ঠিক আছে, আমি হয়তো পাইছিলাম কিন্তু সাবজেক্ট চয়েস দিই নাই পরের দিকে। তারপরে আসো চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটারের জনক, তাই না? কম্পিউটারের জনককে চার্লস ব্যাবেজ। তিনি আসলে একটা অ্যানালিটিক্যাল মেশিন বানাইছিলেন, যেটাই পরবর্তীতে কম্পিউটার তৈরির একটা ভিত্তি হিসেবে কাজ করে। এবং তার সাথে তিনি হচ্ছেন যে মেশিনটা বানাইছিলেন, মেশিনের ভিতরে যে কোড বা প্রোগ্রামিংটা, এটা করছিলেন কিন্তু আরেকজন, তার নাম হচ্ছেন অ্যাডা লাভলেস, ঠিক আছে। এই জিনিসটা তোমরা কিন্তু যে 9-10-এর ফিজিক্স বইয়ে পড়ে আসছো, ফিজিক্স সরি আইসিটি 9-10-এর যে আইসিটি বই আছে ওটাতে সুন্দর করে পড়ছো, অ্যাডা লাভলেস, তাই না, এবার অ্যাডা বাইরন এরকম নাম ছিল। তারপরে আসো সায়েন্টিস্ট সম্পর্কে একটু জানলাম। এরপর আসো চিত্রশিল্পী, মানে হচ্ছে আর্টিস্ট। বিখ্যাত বিখ্যাত আর্ট আছে, বিখ্যাত বিখ্যাত আর্টিস্ট আছে। তার ভিতরে সবচেয়ে ফেমাস যিনি আর্টিস্ট বিশ্ববিখ্যাত, তার নাম হচ্ছেন লিওনার্দো দা ভিঞ্চি। তিনি কিন্তু একাধারে আর্টিস্ট প্লাস বিজ্ঞানী, অনেক কিছুই। হ্যাঁ, লিওনার্দো দা ভিঞ্চির তার একটা বিখ্যাত চিত্রকর্ম যেটা হচ্ছে মোনালিসা, একটু আগে আমরা পড়ছি, সেটা হচ্ছে লুভর মিউজিয়াম, ফ্রান্সের লুভর মিউজিয়ামে কিন্তু মোনালিসার যে ছবিটা, যেটা অরিজিনালটা, সেটা কিন্তু লুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। তার আরেকটা চিত্রকর্ম হচ্ছে দ্য লাস্ট সাপার, ঠিক আছে। সাপার মানে হচ্ছে নৈশভোজ, তাই না? তারপরে নৈশভোজ না প্রাতভোজ, মানে ভোজ ভুলে গেছি, ঠিক আছে। এটা ইংলিশ ভালো, যে সম্পদ ভাইয়া ভালো পারবে, ঠিক আছে। এরপর আসলে দেখো দ্য ভিনসেন্ট ভ্যান গগ, অ্যাস্থেটিজম, তাই না? অনেকে হচ্ছে অ্যাস্থেটিক দেখাইতে যে তোমার হচ্ছে ভিনসেন্ট ভ্যান গগের স্টারি নাইট দেখায়, মানে আর্ট বোঝে না কিছু না, জাস্ট স্টারি নাইট দিয়ে নিজে খুব অ্যাস্থেটিক, ঠিক আছে। সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, তো বলতেছি এই যে ভিনসেন্ট ভ্যান গগের একটা ছবি দেখছো না, খুব সুন্দর, এই যে নীল কালার দিয়ে এরকম গোল গোল পেঁচানো পেঁচানো পিছনে এরকম থাকে না একটা শহরের ছবি, ওটা হচ্ছে স্টারি নাইট। যে জিনিসটা ছবি দেখে তুমি অনেকক্ষণ তাকায় থাকলে সব কিছু মনে হবে যে ঘুরতেছে এরকম, ঠিক আছে। এটা তার আঁকা ভিনসেন্ট ভ্যান গগের। সে যখন জীবিত ছিল তাকে কেউ বেল দিত না, পাত্তা দিত না, মারা যাওয়ার পরে বিখ্যাত হয়েছে। তাহলে সব আর্টিস্টদের ক্ষেত্রে সত্য, এটা শুধুমাত্র এই যে ছবি আর্টিস্ট তা না, যে কোনো ধরনের আর্টিস্ট, যে কোনো ফিল্ডে, সঙ্গীতে যাও, অন্যান্য জায়গায় যাও, তো এদের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা খুবই মানে মানে প্রচলন আছে যে তারা মরার পরে আসলে হচ্ছে রিকগনিশন পায়। যেমন যে আমাদের দেশের কথা চিন্তা করো না কেন, কিছুদিন আগে আইয়ুব বাচ্চু মারা গেছেন, আইয়ুব বাচ্চু মারা যাওয়ার পরে কিন্তু তার রিকগনিশন পাইছেন, ঠিক আছে। তার আগে আইয়ুব বাচ্চুকে চিনতো কিন্তু খুবই কম মানুষ চিনতো, যারা আসলেই তার গানের ভক্ত তারা চিনতো, বাট সবাই কিন্তু চিনতো না। কিন্তু যেই আইয়ুব বাচ্চু মারা গেল, তারপরে তার গানের যে এত প্রচলন হলো, সবাই এখন জানে আইয়ুব বাচ্চুকে, ঠিক আছে। কিন্তু তিনি কিন্তু মারা গেছেন। তারপরে দেখো পাবলো পিকাসো দ্য গ্রেট আর্টিস্ট, তিনি তার অধিবাসী হচ্ছে, তিনি হচ্ছে স্পেনের নাগরিক। তার বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে গুয়ের্নিকা। যারা গামাতা আমি কিছুই বুঝি নাই, এই যে আমার মতো আর্টিস্ট, আমি তো আর্টিস্ট না, যারা আর্টিস্ট তারা অনেক ভালো বোঝে, এই গুয়ের্নিকার উপরেই তারা পড়াশোনা করে, এরকম একটা অবস্থা। এই গুয়ের্নিকার ছবিটা তোমরা হয়তো দেখছো চারুকারুকলা বইয়ে, যে কোনো কোন ক্লাস 8-এ মনে হয় ছিল। তোমরা হয়তো চারুকারু পাও নাই, আমাদের সময় ছিল চারুকারু, পরীক্ষা দেওয়া লাগছে আমাদের, আমরা আঁকায় চারুকারু উপরে পরীক্ষা দিতাম, তোমরা হয়তো দাওনি। পাবলো পিকাসোর একটা ছবি হচ্ছে গুয়ের্নিকা। তারপরে সালভাদর ডালি, যার দেশ হচ্ছে স্পেন, তার একটা বিখ্যাত আর্ট হচ্ছে দ্য পারসিস্টেন্স অফ মেমোরি। এটা কার আঁকা? সালভাদর ডালি। নেক্সটে আর একটা জিনিস আমরা পড়বো, সেটা হচ্ছে সমাজসেবাতে দেখো সবার এখানে 3 জনের নাম আছে, 3 জনই কিন্তু তোমার হচ্ছে ফিমেল, মেয়ে মানুষ মানে কি ইম্পর্টেন্ট। তার মানে এখানে সমাজসেবা দেখো 1 নম্বরে যার নাম দিছি, তিনি হচ্ছেন মাদার তেরেসা, যার দেশ হচ্ছে আলবেনিয়া। তাকে বলা হয় মাদার অফ হিউম্যানিটি। তার একটা সংস্থা ছিল যেটা হচ্ছে মিশনারিজ অফ চ্যারিটি। খ্রিস্টান মিশনারিগুলো চালায় না, এই যে বাংলাদেশের যে কলেজগুলো আছে, যেমন হচ্ছে তোমার হলি ক্রস কলেজ, তারপরে নটরডেম কলেজ, সেগুলো কিন্তু খ্রিস্টান মিশনারি থেকে পরিচালনা করা। তো তার একটা মিশনারি, এরকম মিশনারিজ অফ চ্যারিটি ছিল, তার প্রতিষ্ঠাতা হচ্ছে মাদার তেরেসা। তো হলি ক্রস কলেজে এরকম কিন্তু একটা মিশনারির মাধ্যমে কিন্তু চলে, ঠিক আছে।
মাদার কাদের বলা? যারা কিন্তু কোনোদিন বিয়ে করে না, ঠিক আছে, তারা হচ্ছে মানুষের সেবাতেই তার জীবন পার করে দেয়। তো মাদার তেরেসা এরকমই একজন ব্যক্তি এবং তিনি হচ্ছে খুবই অনুকরণীয়। তারপরে আসে দেখো সেকেন্ড যিনি, তিনি হচ্ছেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তার একটা উপাধি আছে, উপাধিটা হচ্ছে দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। মানে একটা লেডি, তার হাতে হচ্ছে বাতি ধরে দাঁড়ায় আছে, ঠিক আছে, দ্য লেডি উইথ দ্য ল্যাম্প। তিনি হচ্ছেন নার্সিংয়ের জনক বলা যায়, ঠিক আছে। মানে নার্সিং যে একটা পেশা হইতে পারে, ইনি সর্বপ্রথম চালু করেন। ক্রিমিয়ার যুদ্ধ চলাকালীন সময়, তার সময় ক্রিমিয়াতে একটা যুদ্ধ হয়, এই যুদ্ধের যারা আহত সৈনিক ছিল তাদেরকে তিনি সেবা দেন, এবং সেবা দেওয়ার মাধ্যমে কিন্তু নার্সিং পেশা, নার্সিং যে একটা পেশা হইতে পারে সেটাতে তিনি সবাইকে দেখায় দেন। এবং তিনি নিজে একটা ইনস্টিটিউট দিয়েছিলেন, যে নাইটিঙ্গেল যে নার্সিং ইনস্টিটিউট বা এরকম কিছু একটা নাম, তার নামেই তিনি হচ্ছেন মানুষজনকে নার্সিং শেখাইতো। এবং বর্তমানে কিন্তু বাংলাদেশেও খুবই নার্সিংয়ের খুবই বেশি প্রচলন আছে। হাসপাতালে যেমন ডাক্তার প্রয়োজন, তেমন নার্সও প্রয়োজন। নার্সিং ইনস্টিটিউট আছে, ওটাতেও ভর্তি পরীক্ষা হয়, ঠিক আছে। তো এটাও খুবই একটা মানে হিউম্যানিটারিয়ান পেশা, ঠিক আছে। ডাক্তারিতে যাদের আল্লাহ না করুক না হয়, ঠিক আছে, তারা কিন্তু নার্সিংয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা, কারণ তুমি যেহেতু মানে এই পেশায় আসতেছো, মানে মানুষকে সেবা করার উদ্দেশ্যে আসতেছো। যাদের আসলেই সেবা করার উদ্দেশ্য থাকে তারা কিন্তু বিভিন্নভাবে, এক জায়গাতে না পারলে অন্যভাবে হলেও মানুষের সেবা করেই যায়, ঠিক আছে। তোমরা নার্সিংয়ের দিকে ট্রাই করবা, ঠিক আছে। তারপরে দেখো থার্ড যিনি, তিনি হচ্ছেন মালালা ইউসুফজাই। মালালা ইউসুফজাই, তিনি হচ্ছেন পাকিস্তানের, তিনি কিন্তু সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী। এখন পর্যন্ত তার মতো কম বয়সে কেউ নোবেল পায়নি। তিনি শান্তিতে নোবেল বিজয়ী, এবং তিনি বাচ্চা মেয়েদের যে পড়াশোনা করার যে একটা অধিকার আছে, এটার জন্য কিন্তু তিনি পাকিস্তানের একটা অঞ্চলে প্রায় ফিল্ডে নেমে কাজ করছেন, এবং একসময় তিনি মাথাতে বুলেটও খাইছিলেন, যার কারণে তার কিন্তু অর্ধেক ফেস বা কিন্তু হচ্ছে তোমার প্যারালাইজড, কথা বলার সময় দেখবে অর্ধেক ঠোঁট নড়ে না, ঠিক আছে। এটা হচ্ছে মালালা ইউসুফজাই। তিনি হচ্ছেন মেয়েদের শিক্ষার অধিকার আন্দোলনের জন্য একটা প্রতীক হিসেবে কাজ করছেন। এটা ছিল মনে হয় আমাদের আজকে লাস্ট স্লাইড। ইয়েস, তো আজকে হচ্ছে আমরা অনেক কিছুই পড়লাম আন্তর্জাতিক বিষয়ে। তো আন্তর্জাতিক বিষয়ে গত ক্লাসে আমরা হচ্ছে বিশ্বের পরিচিতি পড়ছি, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গার তোমার নাম, উপনাম, তারপরে আরও কী যেন ছিল, মানে দুইটা ক্লাস মিলাই আমি ওভারঅল বলতেছি, যে বিভিন্ন সংস্থা, তারপরে হচ্ছে কিছু সাম্প্রতিক তথ্য, তারপরে হচ্ছে বিভিন্ন ব্যক্তিত্ব, বিভিন্ন আর্ট, বিভিন্ন বই, তারপরে কিছু সভ্যতা, এভরিথিং, ঠিক আছে। যা যা তোমার ইম্পর্টেন্ট। তোমার মেডিকেলে কয় মার্কের জন্য আসবে জিকে বলো তো? মানে আন্তর্জাতিক জিকের মার্ক তো 10ই। কোনো কিছু কি বাদ গেছে? বাদ তো যায় নাই, নতুন করে আরও অ্যাড হয়েছে। কোনটা অ্যাড হয়েছে? তোমার হচ্ছে আন্তর্জাতিক অ্যাড হয়েছে। আমরা সবাই জানি এই বছর কিন্তু সাম্প্রতিক থেকে প্রশ্ন আসবেই, কারণ জুলাই একটা বড় ধরনের বিপ্লব ঘটে গেছে। তো জুলাই বিপ্লব থেকে প্রশ্ন আসা স্বাভাবিক। তাহলে জুলাই বিপ্লব থেকে একটা প্রশ্ন ধরলাম। আমরা হচ্ছে মেডিকেল যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আছে, ওখান থেকে তোমার মনে করো 5 থেকে 6টা প্রশ্ন ধরলাম, তাহলে প্রশ্ন থাকে কয়টা? থাকে তো 2 থেকে 3টা। এই 2 থেকে 3টা প্রশ্ন আসবে তোমার আন্তর্জাতিক থেকে। এখন লাস্ট মোমেন্টে এসে তোমরা যখন বিভিন্ন কোচিংয়ে পরীক্ষা দিচ্ছ, মেডিকেলের আর মাত্র আছে কয়দিন? আর মাত্র আছে হচ্ছে তোমার 20 দিনও নাই, ঠিক আছে, 20 দিনের মতো আছে। এখন এই মোমেন্টে এসে নতুন একটা পড়া, যেটা তোমাদের আগে কেউ পড়ে নাই, ঠিক আছে, মানে কেউ কিন্তু জানেই না যে আন্তর্জাতিক বিষয় থাকবে, হঠাৎ করে কিন্তু অ্যাড হয়েছে। তুমি যেরকম অবাক হয়েছো, আমরাও অবাক হয়েছি, মানুষজন সবাই যারা স্টুডেন্ট আছে এই বছরে তারাও অবাক হয়েছে যে আন্তর্জাতিক অ্যাড হয়েছে। এখন এটা নিয়ে সবাই প্যানিক করা শুরু করছে, বাট তোমাদেরকে বলবো যে মাত্র 2 থেকে 3 মার্কের জন্য কোনো প্যানিক করো না। এই জিনিসটা তোমরা আগে ওই যে 95 থেকে 96 মার্কস যেটা আছে, ওটাতে তুমি হচ্ছে ফোকাস দাও। তুমি জাস্ট আন্তর্জাতিক অ্যাড করছে বলে তুমি টেনশন করলা, তার কারণে কিন্তু তোমার বাকিগুলোতে পরীক্ষা খারাপ হবে, ঠিক আছে, ওই টেনশনটা করবা না। সো যেটুকু ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন আসে, আমি ওভারঅল ওই জিনিসগুলো আলোচনা করছি। অ্যান্ড পরীক্ষার হলে যাওয়ার আগে এই জিনিসগুলো একটু দেখে যাবা। আর এর বেশি পড়তে গেলে কিন্তু অনেক পড়া যায়। এখন এই জিনিসটা যদি আগে থেকে জানা থাকতো যে আন্তর্জাতিক থাকবে, তাহলে কিন্তু আমরা অনেক সুন্দর করে ডিটেলসে আরও ভালো আরও অনেকগুলো ক্লাস দিয়ে কিন্তু ভালো মতো পড়াই দিতাম, ঠিক আছে। কিন্তু শেষ মোমেন্টে এসে 2-3 মার্কসের জন্য এত বেশি তোমার পড়ার দরকার নেই, এত এক্সটেন্সিভও পড়ার দরকার নেই, বা একদম খুঁটে খুঁটে ইতিহাস পড়ারও দরকার নেই। তোমাদের যেইটুকু লাগে ইনশাল্লাহ আমি অতটুকুই দেওয়ার চেষ্টা করছি। তো এর ভিতর থেকে প্রশ্ন আসলে আলহামদুলিল্লাহ, না আসলে তোমার ভাগ্য খারাপ। তোমার ভাগ্য খারাপ মানে সবারই ভাগ্য খারাপ। মানে প্রশ্ন আসার যে টপিকগুলা, ওখান থেকেই আসলে এখানে মানে আমরা স্লাইডগুলো তৈরি করছি। তো স্লাইডগুলো ভালো মতো পড়ো, ক্লাসটা ফলো করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর তোমাদেরকে একটা নির্দেশনা বা একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে সামনে তোমাদের পরীক্ষার আর কয়দিন আছে। এখন তো সবার হচ্ছে কী হচ্ছে, তোমাদের এক্সামের পরীক্ষার ফল মানে মার্ক কম আসতেছে। সবার কমন অভিযোগ, ভাইয়া মার্কস কম আসতেছে, আশানুরূপ মার্কস আসতেছে না।
এমনি যখন অধ্যায়ভিত্তিক পরীক্ষা দিচ্ছি তখন হচ্ছে 85-90 এরকম থাকছে, এখন যখন ফাইনাল মডেল টেস্ট দিচ্ছি তখন মার্ক চলে আসতেছে 70, 60, 65 এরকম, তাই না? এখন তোমাদেরকে আমি এখন বলবো একটা জীবনের অন্যতম একটা উপদেশ, বিনা পয়সার উপদেশ। সেটা হচ্ছে, আমিও তো এফএস পাস করে আসছি, আমি জানি। তো আমি অনেকগুলো কোচিংয়ের সাথে অ্যাড ছিলাম, আমি পরীক্ষা দিছি, অনেক বাসায় পরীক্ষা দিছি নিজে নিজে। তো আমি একটা জিনিস ফলো করতাম, সেটা হচ্ছে পরীক্ষা দেওয়ার পর যে রেজাল্টটা আসবে তোমার ধরো তুমি পাইছো 65 বা 70, তুমি ভুল করছো কয়টা? 65 পাইলে তুমি মনে করো ভুল করছো তুমি হচ্ছে 30টা ভুল করছো, এরকম হয়, বা 25টা ভুল করছো। তখন ভুলগুলো তুমি পড়ে নিলা, ঠিক আছে? পরবর্তীতে তুমি ভুলগুলা কারেক্ট করলা, ঠিক আছে, বাট তোমার মার্কস কিন্তু এরকমই থাকবে। তুমি কি করবা? তুমি হচ্ছে সবগুলা প্রশ্ন আবার পড়বা, পরীক্ষা দেওয়ার পরে, সলভ পাওয়ার পরে, রেজাল্ট পাওয়ার পরেও সবগুলো প্রশ্ন তুমি আরেকবার পড়বা, ঠিক আছে? সবগুলো প্রশ্ন এবং উত্তর সহ তুমি পড়ে রাখবা। অ্যান্ড কোচিংয়ে যে তুমি পরীক্ষা দিচ্ছ, তোমাকে কিন্তু সব ইম্পর্টেন্ট লাইনগুলো থেকেই প্রশ্ন দিচ্ছে। মেডিকেলে একটা অধ্যায় থেকে কয়টা প্রশ্ন আসবে? 55টা অধ্যায় থেকে 75টা প্রশ্ন। একটা অধ্যায় থেকে একটা প্রশ্নও আসে, একটা অধ্যায় থেকে প্রশ্নই আসে না, একটা অধ্যায় থেকে দেখা যায় যে তোমার 4 থেকে 5টা প্রশ্ন আসে, এর বেশি তো আসে না। তাহলে একটা অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট 5টা প্রশ্ন তোমার পারতে হবে। পরীক্ষা যাতে এমনও হয় যে তোমার হচ্ছে একটা অধ্যায়ের অনেক কিছু তোমার হচ্ছে পড়ছো, বাট কিছুই একটা লাইন প্রশ্নে আসছে, ওটা তুমি পারো না। আবার এমনও হইতে পারে তোমার হচ্ছে একটা লাইনই মনে আছে, ওটাই পরীক্ষাতে আসছে। এটা তো ভাগ্য, তাই না? এই জন্য কী করতে হবে? এই জন্য দোয়া করতে হবে যে আল্লাহ শেষ সময় যেন আমার ওই মুহূর্তে যেন ওই জিনিসটা মনে পড়ে, তাই কি না? এখন তোমার হচ্ছে পড়াশোনা করতে হবে এবং ভুল কমাও। এখন হচ্ছে তোমার নতুন করে পড়ার আর নাই, ঠিক আছে? যাদের পড়া একদমই হয় নাই, যে এখন পর্যন্ত আমি গোছায় উঠতে পারিনি, তারা তাড়াতাড়ি গোছায় নাও, অধ্যায়গুলো পুরো বইটা আরেকবার করে শেষ করো ভালোভাবে। অ্যান্ড যারা এখন মনে করো যে এখনও তোমার পড়া শেষ কিন্তু নাম্বার কম আসছে, তোমরা হচ্ছে ভুলগুলো ঠিক করে নাও। কীভাবে? তুমি হচ্ছে কোন কোন জায়গায় তোমার ভুল হচ্ছে, কোন কোন জায়গায় কনফিউশন লাগতেছে, এটা কখন তুমি টের পাবা? যখন তুমি ওই এক্সামের পরীক্ষার যে রেজাল্ট শিটটা যখন দেখবা, এবং হচ্ছে যখন যে উত্তরপত্রটা দেখবা, উত্তরটা তুমি আবার পড়বা। আবার পড়লে তুমি কী করবা? আস্তে আস্তে তোমার ভুল কমে আসবে। কোচিংয়ে যে প্রশ্নগুলো দিচ্ছে ওগুলো কিন্তু অবশ্যই অ্যানালাইসিস করা, অ্যান্ড অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্নগুলাই দেখবে। মেইন পরীক্ষাতে এগুলো প্রশ্নই থাকবে, ঠিক আছে? তো তোমরা এই জিনিসগুলো আরেকবার দেখো এবং ভুলের সংখ্যা কমাও আস্তে আস্তে, ইনশাল্লাহ শেষ মোমেন্ট পর্যন্ত ভালো কিছুই হবে, ঠিক আছে? তো আশা করি তোমাদের জিকে নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না, এটুকু পড়ো, ইনশাল্লাহ আল্লাহ ভরসা কমন পাবো আমরা, ঠিক আছে? তো আজকের মতো এখানেই শেষ করতেছি, আন্তর্জাতিক বিষয় বলে এখানেই শেষ। নেক্সটে আমরা হচ্ছে সাম্প্রতিক বিষয়ে একটা ক্লাস করব, সেটা হচ্ছে জুলাই আন্দোলন, তারপর হচ্ছে তোমার এই যে বাংলাদেশের যে বিভিন্ন খেলাধুলা প্লাস আদার্স যে সাম্প্রতিকগুলো আছে, এগুলো সম্পর্কে আমরা একটা ক্লাস নেব, ইনশাল্লাহ ওই ক্লাসে তোমাদেরকে পাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।